প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা সবাই কেমন আছো? তোমাদের সাথে একটি লাইভ ক্লাস নিয়ে উপস্থিত আছি তোমাদের মুন্না ভাইয়া। তোমরা পূর্বেই অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছিলে যে ভাইয়া আমরা গতকালকে ভেক্টর অধ্যায় দিয়ে ক্লাস শুরু করেছিলাম। সো ভেক্টর পর্ব 1 ক্লাসটা শেষ, আজকে আমরা ভেক্টর পর্ব 2 অর্থাৎ আজকের ক্লাসে পুরো ভেক্টরের বাকি পার্টটা শেষ করব। আর মজার বিষয় হচ্ছে যে তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো অর্থাৎ রানিং এইচএসসি পরীক্ষা দিচ্ছ তারাও কিন্তু এই ক্লাসটা করতে পারবে, কারণ তোমাদের জন্য সেম পরিমাণ ইফেক্টিভ হবে এবং তোমাদের সিকিউ পার্টের জন্য একদম 100% কার্যকরী হবে ভেক্টর অধ্যায়ের। কারণ আজকে আমরা সিকিউ এর জন্য যে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক আছে সেগুলাই মূলত পড়বো, কারণ আমরা প্রথম ক্লাসে বেসিক পার্টটা শেষ করে ফেলছি। এখন আমরা সিকিউ নিয়ে আলোচনা করব, বিশেষ করে নদী নৌকা, ভেক্টর ক্যালকুলাস, যেখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। অর্থাৎ আজকের ক্লাসটা করলে তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো ইনশাল্লাহ একটা সৃজনশীল কমন পাবা, কারণ ভেক্টর থেকে 2টা সৃজনশীল আসে, একটা সৃজনশীল ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। আর যারা এইচএসসি 26 ব্যাচ আছো তাদের জন্য তো এই ডেডিকেটেড ক্লাসটি। ওকে, সো সবাই যারা অলরেডি আমার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছো সবার আগে আমাকে একটু কনফার্ম করো যে তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে আমি আজকের ক্লাসটা শুরু করব। সো তোমরা যারা অলরেডি ভাইয়া যুক্ত হয়ে গিয়েছো তা আমরা একটা কাজ করতে পারো, সকল বন্ধুদের একটু মেনশন করে দাও, সকল তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করো মেনশন করে, যাতে সবাই মিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করতে পারি। ওকে, সো আমি আমার প্রোফাইলে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, তোমরাও একটু খুব দ্রুত বন্ধুদের সাথে শেয়ার করো এবং মেনশন করে জানিয়ে দাও। আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করব। ওকে, আমরা 1 মিনিট সবার জন্য একটু অপেক্ষা করে আমরা আজকের কাঙ্ক্ষিত ক্লাস শুরু করব। সো তোমরা একটু বলো যে ভাইয়া সব কিছু ক্লিয়ার আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জাস্ট জানিয়ে দাও ভাইয়ারা, যে ভাইয়া সব কিছু পারফেক্ট আছে কিনা, সব কিছু পারফেক্ট আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। ওকে, তারপরেই আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। সো তোমরা যারা বারবার করে বলতেছি, দেখো আজকের ক্লাসটা ডেডিকেটেডভাবে আমরা এইচএসসি 26 ব্যাচের একাডেমিক কোর্সের ক্লাস, এটা ঠিক আছে, আমাদের কামব্যাক কোর্সের ক্লাস। প্রথম 7টা ক্লাস সবার জন্য উন্মুক্ত, এই জন্য সবার জন্য পাবলিক করা হয়েছে। বাট তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো তোমাদের কিন্তু এই পরের পরীক্ষাটা আইসিটি পরীক্ষা আজকে দিছো, পরের পরীক্ষাটাই কিন্তু কি ভাইয়া, পরের পরীক্ষাটাই হচ্ছে পদার্থবিজ্ঞান। সো তোমরা পদার্থবিজ্ঞান আজকে কিন্তু এইচএসসি 25 ব্যাচের জন্য আমি হচ্ছে রাত 9টার সময় লাইভে আসবো ম্যারাথন ক্লাস নিয়ে, সেখানেও ভেক্টর পড়াবো। সেখানে আলটিমেটলি তোমরা এখন যদি ক্লাসটা করো তাহলে তোমাদের সিকিউ পার্টটা একবার রিভাইজ হয়ে যাবে। আজকের ক্লাসে মূলত হচ্ছে আমি তোমাদের হচ্ছে নদী নৌকা, ভেক্টর ক্যালকুলাস, কার্ল ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, ক্ষেত্রফল, সমতলীয় ভেক্টর কখন সমতলীয় হবে কখন হবে না, লম্ব বিক্ষেপ, উপাংশ, এই সকল কিছু অর্থাৎ সিকিউ এর জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ। আমি কথা দিতে পারতেছি যে ভাইয়া আজকে যা পড়াবো ইনশাল্লাহ সামনে যে 2 দিন 3 দিন পরেই হচ্ছে এইচএসসি পরীক্ষা না, তোমরা একটা সিকিউ অবশ্যই কমন পাবা, হয় ভেক্টর ক্যালকুলাস থেকে কমন পাবা, না হয় নদী নৌকা থেকে কমন পাবা। সো সবাই একটু জানাও যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। তার মানে আজকের ক্লাসটা কিন্তু এইচএসসি 25-এর জন্য একটা বোনাস, ডেডিকেটেড আমরা 26 ব্যাচের জন্য ক্লাসটা নিচ্ছি, কিন্তু এইচএসসি 25 ব্যাচের জন্য বোনাস, কারণ এইচএসসির এই যে 2 দিন 3 দিন পরেই হচ্ছে ফিজিক্স পরীক্ষা। তার মানে তোমরা এইচএসসি 25 ব্যাচও এই ক্লাসটা করতে পারবে, তোমাদের জন্য সমান ইফেক্টিভ। বিশেষ করে সিকিউ পার্টটা নিয়ে আজকে কথাবার্তা বলবো মূলত, ঠিক আছে, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের ভেক্টরের, নদী নৌকা, ভেক্টর ক্যালকুলাস, এই পার্টগুলো নিয়ে। ওকে, আচ্ছা, সো ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, অনেকে আসো নতুন ক্লাস করতেছো, কোনো সমস্যা নাই ভাইয়া, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকো। আজকে যা ক্লাসে পড়াবো এইচএসসি 25 ব্যাচ হও আর 26 ব্যাচ হও, তোমার এইচএসসিতে একটা সিকিউ 100% কমন পাবা, হয় নদী নৌকা থেকে, না হয় ভেক্টর ক্যালকুলাস, কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট থেকে। সো খুবই গুরুত্বপূর্ণ এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য ক্লাসটি। সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিই। তার আগে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট এইচএসসি 26 ব্যাচদের নিয়ে। যারা এইচএসসি 26 ব্যাচ আছো তোমরা জানো আমাদের কামব্যাক কোর্স কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, ক্লাসও শুরু হয়েছে। প্রথম 7টি ক্লাস সবার জন্য উন্মুক্ত ছিল, অর্থাৎ ফ্রি ছিল, এটাই হচ্ছে 7 নাম্বার ক্লাস। আজকের পর থেকে কোনো ক্লাস আর ফ্রিতে পাবা না তোমরা। সো যারা এখনো ভর্তি হও নাই খুব দ্রুত ভর্তি হয়ে যাও। এই কোর্সে তোমরা কি পাচ্ছ ভাইয়া, দেখো বাংলা, ইংরেজি, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, প্রত্যেকটা সাবজেক্টে 40টা করে লাইভ ক্লাস পাচ্ছ। দেখছো, একদম আনবিলিভেবল। এখন বলতে পারো যে ভাই কোর্স ফিটা অনেক বেশি হবে, তাই না? বাংলা, ইংরেজি, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবই তো পড়াচ্ছেন, অর্থাৎ বিজ্ঞান বিভাগের আর কোনো সাবজেক্ট বাকি থাকতেছে না। বাট আমরা সবার কথা চিন্তা করে আমাদের কোর্স ফিটা ডিসকাউন্টে মাত্র 2490 টাকা করেছি। যারা এখনও ভর্তি হও নাই খুব দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ আজকেই সেটা লাস্ট ক্লাস, এরপরে আর কোনো ক্লাস ফ্রিতে হবে না, সকল আমাদের পেইড গ্রুপে হবে। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা সর্বপ্রথম আজকের ক্লাসে, যেহেতু পর্ব 1 ক্লাসে আমরা প্রথম অংশটা নিয়ে করে ফেলছি, আজকে মধ্যবর্তী কোণ থেকে শুরু করব। ওকে, এইচএসসি 25 ব্যাচ বারবার করে বলতেছি তোমাদের জন্য আজকের ক্লাসটা বোনাস সিকিউ এর জন্য, ইনশাআল্লাহ এখান থেকে একটা সিকিউ কমন পাবা। ওকে, তো চলো দেখো
এখানে আমরা মধ্যবর্তী কোণ নিয়ে আলোচনা করবো। সো মধ্যবর্তী কোণের যদি আমি আসি, সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, দেখো কালকেও কিন্তু লব্ধি যখন আমি তোমাদেরকে শিখাইছি তখন কিন্তু কোণের ব্যাপারটা বলছিলাম যে ভাইয়া মধ্যবর্তী কোণ, দেখো এটা যদি আমাদের কিউ ভেক্টর হয়, এটা যদি আমাদের ভাইয়া পি ভেক্টর হয়, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দেখো মধ্যবর্তী কোণ এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু আলফা হয়। আর আমরা লব্ধির দিক নির্ণয়ের সময় কি করছিলাম যে ভাইয়া এটা যদি পি ভেক্টর, এটা যদি আমাদের কিউ ভেক্টর হয়, তাহলে আমরা এই ডাবল অ্যারো দ্বারা আর অর্থাৎ লব্ধি প্রকাশ করছিলাম। সো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ঠিক আছে, আমরা আলফা মানলাম। বাট এই যে একটা ভেক্টর এবং একটা আমাদের হচ্ছে লব্ধির সাথে মধ্যবর্তী কোণ, এটাকে আমরা থিটা অফ পি বলছিলাম, আর এই কোণটাকে আমরা থিটা অফ কিউ বলছিলাম। তার মানে আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর থিটাটা হচ্ছে কি ভাইয়া আমাদের কি ছিল, থিটাটা ছিল হচ্ছে আমাদের লব্ধির সাথে ওই ভেক্টরটার মধ্যবর্তী কোণ। এখন এটা তো আমরা লব্ধির পাটে শিখছিলাম, কই শিখছিলাম এটা, লব্ধির পাটে, যে ভাইয়া আমাদের লব্ধি নির্ণয়ের সময় লব্ধির মান এবং দিকের সময় এইটা মেথড কাজে লাগাইছিলাম আমরা। ওকে, এখন যদি আমরা বলে যে ভাইয়া এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, ধরো আমি এখন মধ্যবর্তী কোণের বেলায় কিভাবে শিখবো। সো এই দুইটা জিনিস তোমরা গুলাই ফেলো, একটু ভালো মতো দেখার চেষ্টা করো ভাইয়া। ওকে, সো মধ্যবর্তী কোণের বেলায় দেখো আমি যদি বলতাম যে ভাইয়া এ ভেক্টর ইকুয়াল টু কি, একটা ভেক্টর ধরি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আমি এটা একটা ভেক্টর বললাম। আবার বললাম যে ভাইয়া বি ভেক্টরটা বললাম বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বিজেড কে, এরকম আমি বললাম, বিজেড কে বললাম। এখন আমরা কিন্তু বিগত ক্লাসে একটা সূত্র শিখছিলাম, সেই সূত্রটা কি ভাইয়া বলেন তো দেখি, যে এ ডট বি ডট গুণফল করলে অবশ্যই কি হয়, কস থিটা আসে, ডট গুণফল করলে কি হয়, কস থিটা আসে, ডট গুণফল করলে কি হয়, কস থিটা আসে। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারবো এ বি কস থিটা, এ বি কস থিটা। এখন দেখেন এই যে ভাইয়া থিটা, এটা কিন্তু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে প্রকাশ করবে কোণের বেলায়। তাহলে দেখেন আমরা এখান থেকে একদম যদি লিখি যে ভাইয়া থিটা ইকুয়াল টু, তাহলে কসটা এই পাশে চলে যাবে, তাহলে কস ইনভার্স আমরা কি পাচ্ছি, এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান। এখন আমরা কিন্তু গতকালকের ক্লাসে এ ডট বি কিভাবে বের করতে হয় সেটা শিখছিলাম, আবার এ ক্রস বি কিভাবে বের করতে হয় সেটাও শিখছিলাম। ওকে, সো এখন যদি আমরা আসি, দেখো আমরা একটু রিভিশন করে নেই যে ভাইয়া আমরা এ ডট বি আর এ ক্রস বি কিভাবে বের করব। যে এ ডট বি আমরা দেখো এইখানে যদি আমাদের এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে এই দুইটা ভেক্টর হয়, তাহলে আমি কি বলছিলাম যে ডট গুণফলের সময় দুইটা বিষয় খেয়াল রাখবা। ডট গুণফলের সময় কি খেয়াল রাখবা, নোট কি কি বলছিলাম, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। যে ভাইয়া সর্বপ্রথম যে নোটটা সেটা হচ্ছে অবস্থান ভেক্টর, সেটা কি, সেটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর, সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। ওকে, অবস্থান ভেক্টর অর্থাৎ প্রথমটার সাথে প্রথমটার গুণন, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা, এভাবে কিন্তু না, আয়ের সাথে আয়ের গুণন, জের সাথে জের গুণন, কের সাথে কের গুণন হয়। তার মানে এই জিনিসটা খেয়াল রাখবা। তারপরে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে, চিহ্ন খেয়াল রাখতে হবে। ওকে, সো এখন দেখো আমরা এখানে পাইছিলাম যে ভাইয়া এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে সবগুলাই প্লাস, আবার বি এক্স বি ওয়াই বি জেড সবগুলাই প্লাস। তার মানে এখন আমরা কি করব, এই আয়ের সাথে এই আই গুণ করে দেবো, তাহলে এ এক্স বি এক্স। তাহলে দেখো এটাকে যদি আমি ডট গুণফল করি তাহলে কি পাচ্ছি আমরা, এ এক্স ডট বি এক্স। আবার সবগুলাই যেহেতু প্লাস তার মানে এখানে প্লাস, তার মানে আমরা পরবর্তীতে পাবো এ ওয়াই বি ওয়াই, আবার পরবর্তীতে পাবো এ জেড বিজেড। এটা গেল আমাদের ডট গুণফল কিভাবে করতে হয়। আবার যদি আমি একটা ভেক্টরের মান কিভাবে বের করবো, যে ভাইয়া ওই যে এ ভেক্টরটা দেখেন কি আছে, এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে, তাহলে আমরা এটা ভেক্টরের মান মডুলাস মান কিভাবে বের করি, যে রুট ওভার আমরা হচ্ছে এ এক্স অর্থাৎ সবগুলারই অবস্থান ভেক্টরের সহগের বর্গর আমাদের বর্গমূল, এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার আবার এ জেড স্কোয়ার, এইভাবে আমরা কিন্তু কি নির্ণয় করি ভাইয়া, মান নির্ণয় করি। সো ব্যাপারটা ক্লিয়ার, সবাই বলো তো দেখি যে আমরা কিভাবে আসলে ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করব। এখানে মধ্যবর্তী কোণ বের করতে গেলে তোমাকে এই দুটো বিষয় অবশ্যই জানতে হবে, যে ভাই কিভাবে ডট গুণফল করতে হয়, আবার কিভাবে একটা ভেক্টরের মান বের করতে হয়। কারণ কি আমরা দেখো আমরা মধ্যবর্তী কোণের বেলায় কি শিখলাম, দেখো থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টর বি ভেক্টর। তাহলে এই সূত্রটা কখন, যখন দুইটা ভেক্টর দেওয়া থাকবে, যখন তোমার দুইটা ভেক্টর দেওয়া থাকবে তখন এটি এ ও বি ভেক্টরের সময়, এ ও বি ভেক্টর, এ ও বি ভেক্টর এর, এ ও বি ভেক্টর এর, এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে মধ্যবর্তী কোণ। দেখো মধ্যবর্তী কোণের বেশ কয়েকটা টাইপ আছে কিন্তু, সো আমরা অলরেডি একটা টাইপ শিখে ফেললাম, যে এটা কয় নাম্বার, এটা এক নাম্বার, ঠিক আছে। সো সবাই একটু বলো দেখি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এখন তোমরা পারবা না ভাইয়া, একটু বলেন তো দেখি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এখন কি পারা যাবে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এখন কি পারা যাবে বলেন।
দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দেখো মধ্যবর্তী কোণের সময় অবশ্যই খেয়াল রাখবো যে ভাইয়া কি কি আমাদের ডট গুণফল করতে হবে এবং মান নির্ণয় করতে হবে। সো ডট গুণফল কিভাবে করতে হয়, কিভাবে একটা ভেক্টরের মান নির্ণয় করতে হয়, এটা কিন্তু আমরা শিখে গেছি। সবার ক্লিয়ার কিনা দেখো, এই ক্লাসের মধ্যে কিন্তু একটু রেসপন্স করতে হবে। ওকে, ক্লাসের মধ্যে কি করতে হবে ভাই, রেসপন্স করতে হবে, কারণ সময় নাই ভাই, আমি দ্রুত পড়াবো, তোমরা দ্রুত রিভিশন দিতে বসে যাবা। ওকে, তোমরা কি করবা, দ্রুত রিভিশন দিতে বসে যাবা। আর যারা এসএসসি 26 ব্যাচ আছো, তোমরা সুন্দর মতো নোট কমপ্লিট করবা এবং বারবার করে রিভিশন করে প্র্যাকটিস করবা, সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করবা। ওকে, সো চলো তাহলে, এই তো আমরা মোটামুটি সবার ক্লিয়ার। ওকে, ঠিক আছে ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া, আচ্ছা ধন্যবাদ, সবাই রেসপন্স করবা। এখন দেখো 1 নাম্বার টাইপটা গেল, অর্থাৎ আমাদের এইটা ডান। এই দেখো থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান গেল। বাট এখন দেখো আর একটা সেকশন, অর্থাৎ 2 নাম্বারটাই যদি আমরা আসি, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কন্ডিশন। দেখো এটা কিন্তু এইচএসসি পরীক্ষায় বেশ কয়েকবার আসছিল। সো দেখো আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, দেখো আমি এই 1 নাম্বারটা, এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের বোথ সিকিউ এবং এমসিকিউ এর জন্য, সিকিউ প্লাস এমসিকিউ এর জন্য, সিকিউ প্লাস এমসিকিউ এর জন্য বোথ আমাদের এইটা গুরুত্বপূর্ণ। ওকে, এখন আসো, যদি তোমাকে বলে যে ভাইয়া অক্ষের সাথে কোণ বের করো, কি ভাইয়া অক্ষের সাথে কোণ, কি ভাইয়া অক্ষের সাথে কোণ, দেখেন এখন কিন্তু ব্যাপারটা ভিন্ন আছে। অক্ষের সাথে কোণ বললে দেখো, ধরো এ ভেক্টরটা দেওয়া আছে কি ভাইয়া আমাদের এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে হলে, এখন যদি তোমাকে বলে এ ভেক্টরটার এক্স অক্ষের সাথে কোণ, এক্স অক্ষের সাথে কোণ, দেখো এক্স অক্ষের সাথে কার সম্পর্ক ভাই, এই যে এ এক্স এর না, তাহলে দেখো আমাদের সূত্র হবে থিটা অফ এক্স ইকুয়াল টু কস ইনভার্স, উপরে কিন্তু আমাদের শুধুমাত্র থাকবে এ এক্স, অর্থাৎ এক্স অক্ষের সাথে যেটা রিলেটেড, অর্থাৎ আই। দেখো আমি যদি 3 ডাইমেনশনাল একটা চিত্র অঙ্কন করি, 3 ডাইমেনশনাল একটা চিত্র অঙ্কন করি ভাইয়া, দেখো আমাদের এইটা এটা 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 হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এক্স অক্ষকে সবসময় আমরা আই দ্বারা প্রকাশ করি, ওয়াইকে আমরা জে দ্বারা প্রকাশ করি, জেডকে আমরা কে দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। সো দেখেন এক্স অক্ষের সাথে কার সম্পর্ক, আমাদের আই এর সম্পর্ক। তাহলে এখান থেকে যদি আমরা দেখতে পাই, দেখেন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যদি বলে যে অক্ষের সাথে কোণ, তাহলে এক্স অক্ষ যদি বলে, তাহলে কস ইনভার্স নিচে হবে এ ভেক্টরের মান শুধুমাত্র পুরো ভেক্টরটা, আর উপরে হবে জাস্ট এক্স এর সাথে যার সম্পর্ক, অর্থাৎ এ এক্স এর আই এর সাথে যে থাকবে সেটাই তো এক্স অক্ষ, সেটা হচ্ছে এ এক্স। এখন যদি ঠিক সেম ভাবে ওয়াই অক্ষ বলে, ভাই ওয়াই এর সাথে কার সম্পর্ক, দেখো এ ওয়াই, এই জন্য উপরে হচ্ছে এ ওয়াই ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, আর এখানে কিন্তু কস ইনভার্স হবে। ওকে, আবার যদি বলে ভাই জেড অক্ষের সাথে কোণ, তাহলে কি হবে, জেড অক্ষের সাথে কার সম্পর্ক, এ জেড, তার মানে কস ইনভার্স এ জেড ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। সো এইভাবে আমাদের কি অক্ষের সাথে যদি কোণ বের করতে বলে, এটা কয় নাম্বার কন্ডিশন, এটা হচ্ছে 2 নাম্বার কন্ডিশন। দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ একভাবে বের করবো আমরা। আবার যদি বলে যে ভাই নির্দিষ্ট স্পেসিফিক একটা অক্ষের সাথে কোণ এক্স ওয়াই জেড, এই অক্ষের সাথে কোণ কেমনে বের করবো, এটা এখন পারবা না, বলো তো দেখি, সবাই বলো যে ভাইয়া এটা কি ক্লিয়ার, অক্ষের সাথে কোণ কেমনে বের করবো। অক্ষের সাথে কোণের নিয়মই হচ্ছে যে এক্স এর সাথে বললে থিটা অফ এক্স কস ইনভার্স, এক্স এর সাথে কার সম্পর্ক, ওই আই, তার মানে এ এক্স আই, তার মানে উপরে কস ইনভার্স এ এক্স ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, শেষ। বুঝা গেছে, এটা হচ্ছে অক্ষের সাথে কোণ। তার মানে তোমাকে খেয়াল রাখতে হবে সিকিউ সমাধানের সময় যে ভাইয়া আমার কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ চাইছে, নাকি স্পেসিফিক একটা অক্ষের সাথে কোণ বের করতে বলছে, স্পেসিফিক একটা অক্ষের সাথে কোণ বের করতে বলছে, এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। সবাই একটু বুঝছো কিনা বলো তো দেখি, সবাই একটু বুঝছো কিনা বলো, সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। তাহলে আমরা নেক্সটে যাব। আরও একটা কনসেপ্ট আছে মধ্যবর্তী কোণের, আরও 2টা কনসেপ্ট মেইনলি। সো তোমরা একটু আমাকে বলো যে ভাইয়া এতটুকু বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা। এখন দেখো সেম জিনিস ভাইয়া, সেম জিনিস আর একটা জিনিস আসতে পারে, এটা হচ্ছে 3 নাম্বার কনসেপ্টটা। দেখো কোণের কেস 3, 2 নাম্বার কোণের আমাদের 3 নাম্বার কনসেপ্টটা দেখেন। যদি তোমাকে বলে যে ভাই দিক কোসাইন বা কোসাইন বের করো, দিক কোসাইন, ধরো আমাদের পি একটা ভেক্টর দেওয়া আছে, ও কিউ একটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টরের যদি তোমাকে বলে এই দুইটা ভেক্টর এর যে ভাইয়া দিক কোসাইন বের করো বা শুধু কোসাইন বের করো, কোসাইন বের করো, দিক কোসাইন বা শুধুমাত্র কোসাইন এরকম থাকতে পারে, কোসাইন বের করো, ঠিক আছে। সো এইটা একটু প্রশ্ন যদি কঠিন করে তাহলে এরকমটা আসে, অনেকেই ঘাবড়ে যায় ভাই আবার দিক কোসাইন কি বা কোসাইন কি। দেখো এইটা মানে হচ্ছে, তোমরা এভাবে শর্টকাটে মনে রাখবা যে ভাই দিক কোসাইন বা কোসাইন মানে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত সহ। এটা আবার কি জিনিস একটু পরে বুঝাচ্ছি, দেখো আমি আগে লিখে দেই, ত্রিকোণমিতিক অনুপাত সহ, ত্রিকোণমিতিক অনুপাত সহ। এখন ব্যাপারটা কি, একটু আগে একটা সূত্র শিখলাম না যে ভাইয়া থিটা ইকুয়াল টু আমাদের কস ইনভার্স আমাদের এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ছিল এটা, তাই না। এটা কি ছিল ভাই, আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার। বাট এটা হচ্ছে যদি তখন দিক কোসাইন বের করবা, তুমি যদি দিক কোসাইন বের করো, কোসাইন একদম সহজে
দিক কোসাইন যখন তুমি বের করবা তখন একদম সহজে কি ভাইয়া, আমি বলছি ত্রিকোণমিতিক অনুপাত সহ, তার মানে এই কস ইনভার্সটাকে তুমি বেশি পার করে দাও, তাহলে আমাদের কি থাকতেছে যে ভাইয়া কস থিটা ইকুয়াল টু আমাদের এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। তোমাকে যদি দিক কোসাইন বের করতে বলে তাহলে সূত্রটা হবে এটা, বুঝছো? এই ত্রিকোণমিতিক অনুপাতটাই হচ্ছে আমাদের কোসাইন হিসেবে কাজ করবে। সবার ক্লিয়ার? এটা গেল আমাদের ভেক্টরের মধ্যবর্তী কোণের 3 নাম্বার কন্ডিশন। আরও একটা কন্ডিশন আছে, মোট 4টা কন্ডিশন। যদি এই 4টা কন্ডিশন শিখো আর কিচ্ছু লাগবে না, পরীক্ষায় এর মধ্যে থেকে আসবে। ওকে, তো সবাই একটু বাবা বলো তো দেখি, এখন ব্যাপারটা ক্লিয়ার যে আমরা যে 3 নাম্বার পদ্ধতিটা শিখলাম বা 3 নাম্বার কেসটা শিখলাম যে ভাইয়া দুইটা ভেক্টরের যদি দিক কোসাইন বের করতে বলে, বারবার করে দেখো মধ্যবর্তী কোণ না, কিন্তু আমি বলছি দিক কোসাইন বের করো, তখন কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতটা যেটা সেটাই, অর্থাৎ এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টর বি ভেক্টর। আর যদি মধ্যবর্তী কোণ বলি তাহলে থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টর বি ভেক্টর। ওকে, বলেন ক্লিয়ার? বলেন দেখি ভাইয়া ক্লিয়ার? বলেন দ্রুত 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 বলেন দেখি ভাইয়া ক্লিয়ার কিনা, বলেন দেখি ক্লিয়ার কিনা, সবাই একটু রেসপন্স করেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, তারপরে আমরা নেক্সটে চলে যাব ইনশাআল্লাহ। সবাই দ্রুত একটু রেসপন্স করবা যে ভাইয়া ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার কিনা বলো দ্রুত, যে ক্লিয়ারলি বুঝছো কি না, ক্লিয়ারলি বুঝছো কি না। ওকে, এখন দেখো আমরা যদি কি করি, এখন 4 নাম্বার কেসে আসি। 4 নাম্বার কেস, ঠিক আছে, কেস নাম্বার 4 মধ্যবর্তী কোণের কেস 4 কি করব, কেস 4 এ চলে আসছে। ওকে, কেস 4, কেস 4টা কি, তোমাকে যদি ভেক্টর গুণফলের মান এবং স্কেলার গুণফলের মান দেওয়া থাকে তাহলে যদি মধ্যবর্তী কোণ বের করতে বলে, এটা ডেডিকেটেড ভাবে এমসিকিউতে আসে, আমাদের সিকিউতে আসে না, এটা এমসিকিউ এর জন্য। ঠিক আছে, তোমাকে ভেক্টর গুণফলের মান দেওয়া থাকবে, স্কেলার গুণফলের মান দেওয়া থাকবে, তাহলে সূত্রটা কি, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভেক্টর গুণফলের মান ডিভাইডেড বাই স্কেলার গুণফলের মান। আমি যদি এখানে একটু তোমাকে একটা পেজ এক্সট্রা নিয়ে তো একটু বুঝাই, সেটা দেখো এখানে কি আসতেছে যে ভাইয়া ভেক্টর গুণফল এবং স্কেলার গুণফল আমরা কি জানি, ট্যান থিটা ইকুয়াল টু কি জানি, সাইন ডিভাইডেড বাই কস না। দেখো মনে রাখার টেকনিকটা শিখিয়ে দিচ্ছি, তাহলে তুমি এইভাবে লিখবা, দুইটা ভেক্টরের যদি ভেক্টর গুণফলের মান স্কেলার গুণফলের মান, দেখো ভেক্টর গুণফল মানে কি, যে ক্রস গুণফল, অর্থাৎ এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা, আমরা জানি তাই না, এ বি সাইন থিটা। আবার এ ডট বি এটা হচ্ছে ডট গুণফল বা আমাদের স্কেলার গুণফল, তাহলে আমরা কি জানি এ বি কস থিটা। সো এটা হচ্ছে আমাদের দুইটা ভেক্টর গুণফলের মান, অর্থাৎ এই পুরো ভেক্টর গুণফলের মানটা যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব ভাইয়া, এই যে ভেক্টর গুণফলের মান যদি দেওয়া থাকে তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মডুলাস এ ক্রস বি, অর্থাৎ ভেক্টর গুণফলের মানটা বসাবো আর হচ্ছে এ ডট বি মডুলাস ডট গুণফলের মান বসাবো, ক্যালকুলেশন করে যেটা থাকবে সেটাই হচ্ছে মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এটা তোমাকে ভেক্টর গুণফলের মান এবং স্কেলার গুণফলের মান দেওয়া থাকবে, এই যে এ ক্রস বি এর মান এবং এ ডট বি এর মান পরীক্ষার প্রশ্নে দেওয়াই থাকবে। এটা কি থাকবে, প্রশ্নে থাকবে, প্রশ্নে থাকবে। এটা মূলত এইচএসসিতে এমসিকিউতে আসে ভাইয়া, মূলত এইচএসসিতে এমসিকিউ আসে। এখন কি ভাইয়া মনে রাখবো, দেখো বাকিগুলোতে ভাইয়া একটা বিষয়, মজার বিষয় খেয়াল করছো, সবগুলোতে কিন্তু কস ইউজ হইলো, কস, এই যে এটাতে তো কস, এটাও তো কস, ঠিক আছে। আবার কি একটু পরে যে দিক কোসাইন শিখলাম এখানেও কিন্তু ভাইয়া কস, দেখো এখানেও কিন্তু কস, বাট এবারে একটু চেঞ্জ হয়ে গেছে। এবার কি চেঞ্জ হয়েছে, এবার কিন্তু ভাইয়া আমাদের ট্যান চলে আসছে, ট্যান। সো এই জিনিসটা খেয়াল রাখবা। আর ট্যান যখন আসবে তখন অবশ্যই দেখো সূত্র কিভাবে মনে রাখবা তুমি, যে ভাইয়া ট্যান মানেই তো সাইন বাই কস, তার মানে উপরে কখন আমরা সাইন ইউজ করি, যখন আমরা ভেক্টর গুণফল করি, তার মানে উপরে হবে ভেক্টর গুণফলের মান, নিচে হবে ডট গুণফলের মান, কারণ ট্যান আছে। ট্যান মানে এভাবে মনে রাখবা যে ভাই ট্যান মানেই তো হচ্ছে আমাদের কি সাইন বাই কস, সাইন কখন হয় যখন ক্রস গুণফলে, আর ডট কখন হয় আমাদের যখন স্কেলার গুণফলে। ওকে, কস কখন হয় স্কেলার গুণফলে বা ডট গুণফলে। ক্লিয়ার সবার? সো এটাই হচ্ছে মধ্যবর্তী কোণের যা আছে, মধ্যবর্তী কোণের যা আছে একদম খুব সুন্দর মতো সামারি আকারে তোমাকে বুঝাই দিলাম। এই 4টা কেস মনে রাখতে হবে। আমি আবারও বলতেছি, প্রথম কেস হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, অর্থাৎ এ ও বি বা পি ও কিউ এর মধ্যবর্তী কোণ আমরা কি জানি যে ভাইয়া থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। আবার যদি তোমাকে স্পেসিফিক ভাবে বলে এখন অক্ষের সাথে, অর্থাৎ এক্স অক্ষের সাথে কোণ, তার মানে থিটা অফ এক্স ইকুয়াল টু কস ইনভার্স উপরে হবে এক্স অক্ষের সাথে সম্পর্ক কার, এ আই, তার মানে এ এক্স ডিভাইডেড বাই এ মডুলাস, মানে এই ভেক্টরটার মান গেল এইভাবে। তারপরে আসি আমরা হচ্ছে যদি দিক কোসাইন বলে তাহলে ত্রিকোণমিতিক অনুপাত সহ, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু a ডট বি ডিভাইডেড বাই a ভেক্টরের মান b ভেক্টরের মান। এখন আসি 4 নম্বর কেসে, সেটা হচ্ছে দুইটা ভেক্টরের ভেক্টর গুণফলের মান এবং স্কেলার গুণফলের মান দেওয়া থাকলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স a ক্রস b মডুলাস ডিভাইডেড বাই a ডট b মডুলাস। ক্লিয়ার? আমরা প্রশ্ন প্র্যাকটিস করব, আমরা প্রশ্ন প্র্যাকটিস করব, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, তারপরেই আমরা প্রশ্ন প্র্যাকটিস করব, বলো ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো দেখি ভাইয়া, ক্লিয়ার কিনা
বলেন ক্লিয়ার কিনা, দ্রুত বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, দেখি কি অবস্থা সবার। দ্রুত বলেন যে ক্লিয়ার কিনা। ডান ডান, তাহলে চলো আমরা প্রশ্ন প্র্যাকটিস করবো। যে ভাই এখন তো শিখলাম, ও তার আগে আরেকটা হচ্ছে এইখান থেকে যেহেতু ক্রস গুণফল ভেক্টর গুণফল আমাদের আছে, আর একটা শর্ত ভাই, তোমরা এইচএসসি 25 ব্যাচ যারা আসো, যে কোনো একটা বোর্ডে ইনশাআল্লাহ, যে কোনো একটা বোর্ডে এই সমতল ভেক্টর একই সমতলে কিনা এটা প্রমাণ করতে বলবে ইনশাআল্লাহ। এইচএসসি 25 ব্যাচ, আবারও বলতেছি, যে কোনো একটা বোর্ডে এইটা গ নাম্বার অথবা ঘ নাম্বারে পাবাই পাবা, যে একই সমতলে অবস্থান করতেছে কিনা প্রমাণ করো। এখন একই সমতলে, তিনটা ভেক্টর একই সমতলে কখন থাকবে, এটা শর্তটা কি তোমাকে খেয়াল রাখতে হবে। একই সমতলে অবস্থানের শর্ত, একই সমতলে অবস্থানের শর্ত। দেখো তিনটা ভেক্টর একই তলে থাকলে আমাদের শর্তটা হচ্ছে এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0, এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0, অথবা আমরা এইভাবেও বলতে পারবো বি ডট এ ক্রস বি ইকুয়াল টু 0, অথবা আমরা এইভাবেও বলতে পারবো সি ডট এ ক্রস বি ইকুয়াল টু 0। এটা ইনশাআল্লাহ যে কোনো একটা বোর্ডে তোমরা একটা প্রশ্ন গ নাম্বার অথবা ঘ নাম্বারে কমন পাবাই। এটা প্রমাণ করতে বলবে। এটা কি বলবে? প্রমাণ করতে বলবে। এটা পরীক্ষায় আসে মূলত সিকিউতে, যে ভাই প্রমাণ করো এরা একই সমতলে অবস্থান করতেছে কি করতেছে না, প্রমাণ করো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা এখন দেখো, এটার প্রসেসটা কি, প্রসেসটা দেখাচ্ছি, তারপরে আমরা প্র্যাকটিসে চলে যাব। ওকে, সো প্রসেসটা কিরকম হবে ভাইয়া, যে এখানে দেখো সবার আগে ক্রস গুণফল আছে। এখন ক্রস গুণফল কেমনে করে, ধরো আমার এ ভেক্টর এটা দেওয়া আছে যে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আবার বি ভেক্টর দেওয়া আছে এরকম যে ভাইয়া বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, এরকমটা দেওয়া আছে। ওকে, এরকমটা কি আছে ভাইয়া, দেওয়া আছে। ওকে, আচ্ছা এখন আসেন যে ভাই এখন যদি আমরা ক্রস গুণফল করি, অর্থাৎ এ ক্রস বি, এটাকে কিভাবে বের করব আমরা, এ ক্রস বি এর মানটা দেখো, এ ক্রস বি এখানে আমরা নির্ণায়ক পদ্ধতিতে করতে পারি, অর্থাৎ আই জে কে, এখানে হচ্ছে এ এক্স এ ওয়াই এ জেড, আর এখানে হচ্ছে বি এক্স বি ওয়াই বি জেড। ওকে, এটা গেল আমাদের কি ভাইয়া, আমাদের ক্রস গুণফল কিভাবে করব। তাহলে এই ক্রস গুণফলের সাথে যেটা আসবে, যে এই ভেক্টরটা আসবে, ওই ভেক্টরটার সাথে আবার বি এর ডট গুণফল করতে হবে। তার মানে বি ডট আমাদের এ ক্রস বি, এইখান থেকে তো মানটা পাবো, এখানে ভেক্টরটা পাবো, দেন ওটার সাথে বি এর ডট গুণফল। এখন ডট গুণফলে কি করতে হয়, কিভাবে করতে হয়, এটা তো আমি একটু আগেই বললাম। ডট গুণফল যে ভাই আয়ের সাথে আয়ের গুণন, অর্থাৎ অবস্থান ভেক্টর খেয়াল রাখতে হবে, এবং আর কি খেয়াল রাখতে হবে, চিহ্ন খেয়াল রাখতে হবে। এই দুটো বিষয় মাস্ট তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, বুঝছো ভাইয়া? বলেন দেখি ক্লিয়ার কিনা, বলেন দেখি ক্লিয়ার কিনা, বলো সবাই, বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই বলো দেখি ক্লিয়ার কিনা। এখন আমরা প্র্যাকটিসে চলে যাবো। চলো এতক্ষণ যা শিখলাম দেখি আদৌ আমরা প্রয়োগ করতে পারি কিনা, আদৌ আমরা প্রয়োগ করতে পারি কিনা। দেখো এটা আমাদের সিকিউতে গ নাম্বারে আসতে পারে, এই ধরনের প্রশ্ন সিকিউতে গ নাম্বারে আসে। ওকে, সবাই একটু খেয়াল করেন, দেখেন কি বলছে এখানে, যে এ ইকুয়ালস টু আই প্লাস 2j মাইনাস 3k, বি ইকুয়ালস টু 3i মাইনাস j প্লাস 2k হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। এটা কয় নাম্বার কেস, কেউ বলতে পারবা? এটা কয় নাম্বার কেস, আমরা যে শিখলাম এটা কয় নাম্বার কেজের আন্ডারে পড়তেছে, এটা কয় নাম্বার কেজের আন্ডারে পড়তেছে, কেউ বলতে পারবা? আমরা যে শিখছি ভাইয়া এটা কয় নাম্বার কেজের আন্ডারে পড়তেছে, বলতে পারবা? এটা কয় নাম্বার কেস, দেখো একদম কেস 1-এ পড়ছে, যে ভাই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের সূত্রই তো আমরা জানি, যে ভাইয়া থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। ওকে, এখন আমরা কি করব, যেহেতু সৃজনশীল, তাহলে আমরা এইখানে এ ডট বি একটু আলাদা করে বের করে নেই। তাহলে আমরা কি একবারই করো, দেখো এই যে i1 আর এখানে কত 3, 3 ওকে 3, প্লাস প্লাসে প্লাস, আবার আসো 2 আর এখানে আছে -1, তার মানে প্লাস মানে আছে -2, আবার এখানে -3, এখানে হচ্ছে +2, তার প্লাস মানে আছে -3 দুগুণ 6, তাহলে কত আসতেছে ভাইয়া আমাদের 6 7 8, 8 থেকে 5, 6 7 8, তাহলে 5 -5 চলে আসতেছে। তাহলে এখানে কত আসতেছে ভাইয়া -5, তাহলে এটা -5 বসাই দাও এ ডট বির মান। আবার এ ভেক্টরের মান বের করো, তাহলে কত আসবে, যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার, ওই মাইনাসের প্যারা নাই কারণ স্কোয়ার আছে, পার করে দাও, আলটিমেটলি পজিটিভে আসবে। তাহলে আমাদের 3 3 9, 9 আর 10, 10 আর 10 আর 4 14, তাহলে √14। আর বি ভেক্টরের মান এখানে আসতেছে হচ্ছে √ কত আসছে ভাইয়া 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বা -1 হোল স্কোয়ার, প্যারা নাই, দাও বর্গ, তার মানে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, আর এখানে 2 স্কোয়ার। তাহলে দেখো এখানে কত আসতেছে ভাইয়া, যে
আর রুট ওভার, তাহলে দেখো আমাদের 9, 9 রেখে 10, 14, এটাও 14 আসতেছে। সো এখানে রুট ওভার 14 ইন্টু রুট ওভার 14, দেখো এটা হাতে ক্যালকুলেশন যদি করতে চাও তাহলে দুইটা রুট ওভার 14 মিলে শুধু খালি 14 লেখা যায়। সো এখন কি করবা, যে ভাইয়া এটা তো এই যে সামনে কি ছিল রে, কস ইনভার্স ছিল, এখন তুমি ক্যালকুলেটর চাপো। এখন তুমি কি করো, ক্যালকুলেটর চাপো। সবাই দেখি, সবাই একটু ক্যালকুলেটর চেপে সবার আগে দেখি কে অ্যান্সার করতে পারো, সবার আগে দেখি কে অ্যান্সার করতে পারো, সবার আগে দেখি কে অ্যান্সার করতে পারো, বলো দেখি, চেষ্টা করো, চেষ্টা করো দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারো। জাস্ট ক্যালকুলেটর চাইপা উত্তর আমাকে বলো দেখি সবার আগে কে পারো, দেখি ভাইয়া সবার আগে কে পারো, সবার আগে কে পারো, দেখি দেখা যাক কি অবস্থা, দেখা যাক কি অবস্থা, সবার আগে কে পারেন বলো দ্রুত, কত ডিগ্রি হবে এটা জাস্ট ক্যালকুলেট করো, আমিও ক্যালকুলেট করতেছি, তোমরাও ক্যালকুলেট করো কত কত আছে cos ইনভার্স। ওকে, দেখি এই তো আমার চলে আসছে। আপনারা একটু বলেন যে আপনাদের সবার আগে দেখি কে আনতে পারেন, কেউ আনতে পারবা দেখি, সবার আগে। এ রোজা আসো ক্লাসে, শিমুল আসো, সবাই আসো, তো চেষ্টা করেন আপনারা। যে ভাইয়া ক্যালকুলেটর নিয়ে বসছেন নাকি ক্যালকুলেটর নিয়ে বসেন নাই, ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। ওকে, ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। দেখেন ক্যালকুলেট করেন, এটা আসবে থিটার মানটা 110.9, 110.9 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার 110.9 ডিগ্রি। ওকে, সবার আসছে রে 110, সবার আসছে। ক্যালকুলেটর একটু চাপেন, দেখেন ক্যালকুলেটরে কত আসে, ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। যারা এখনও ক্যালকুলেটর নিয়ে বসো নাই তারা একটু দ্রুত আশেপাশে তোমাদের ক্যালকুলেটর নিয়ে বসো, কারণ ম্যাথ প্র্যাকটিস করবো, ক্যালকুলেটর লাগবে ভাইয়া। ওকে, ক্যালকুলেটর লাগবে, এগুলো হাতে ক্যালকুলেশন করা যাবে না, এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়, সো প্যারা নাই। ওকে, আচ্ছা, এই তো আমি জানি অনেকেই ক্যালকুলেটর নিয়ে বসো নাই, এই তো যে ভাই অ্যান্সার করছো ধন্যবাদ ভাইয়া। 110.9, এ শিমুল ক্যালকুলেটর নিয়ে বসো। ওকে, পড়ার টেবিলে একটু ক্যালকুলেটর নিয়ে বসে ক্লাসটা করেন। ওকে, আচ্ছা নেক্সটে যাবো, চলো আমরা মধ্যবর্তী কোণ, এগুলো হচ্ছে সিকিউতে গ নাম্বারে চলে আসতে পারে। ওকে, নেক্সটে আসি, চলো দেখো এই প্রশ্নটা দেখো দেখি আমরা পারি কিনা। যে কি বলছে দেখো, এ ধ্রুবকটির মান, তার মানে একটা ধ্রুবকের মান তোমাকে বের করতে হবে। এ ধ্রুবকটির মান কত হলে পি ইকুয়াল টু আমাদের কত 2i মাইনাস জে প্লাস কে, কিউ ইকুয়াল টু আই প্লাস 2j মাইনাস 3k, এবং আর ইকুয়ালস টু দেওয়া আছে যে ভাইয়া 3i প্লাস এ যে, এই যে এ এর মান, এই যে এইখানে এ মিসিং কিন্তু, ঠিক আছে, এ প্লাস 5k ভেক্টরত্রয় সমতলীয় হবে। এখন সমতলীয় শর্ত একটু আগেই তোমাকে শিখাইছিলাম না, বলছিলাম যে ভাইয়া এটা সিকিউ এর ঘ নাম্বারের ইনশাল্লাহ একটা বোর্ডে তোমরা কমন পাবাই পাবা, 100% শিওর, যে কোনো একটা বোর্ডে আসবেই, যে কোনো একটা বোর্ডে আসবেই যে ভাইয়া এটা সমতলীয় অবস্থান করতেছে কি করতেছে না, অথবা এরা যদি সমতলীয় হয় এরকম প্রশ্নটা ঘুরাই দিতে পারে যে ভাইয়া অমুক ধ্রুবকের মান বের করো যদি সমতলীয় হয়। তাহলে সমতলীয়তে একটু আগে শিখলাম এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 আমাদের শর্ত, ঠিক আছে, ওই শর্ত অনুযায়ী ফেলাও। তার মানে এখানে তো আবার এ বি সি নাই, এখানে কি আছে, পি কিউ আর আছে, পি কিউ আর আছে। তাহলে সমতলীয় হওয়ার শর্ত কি ভাইয়া, যে পি ডট কিউ ক্রস আর ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে পি ক্রস কিউ, কিউ ক্রস আর এর মানটা আগে বের করে নিই, কিউ ক্রস আর। তাহলে কিউ ক্রস আর যদি বের করি তাহলে এখানে আই, এখানে জে, এখানে কে বসাই দাও। তাহলে ভাইয়া কিউ, কিউ এর মান দেখো তো, কিউ 1 2 -3, 1 2 -3। আবার আর এর মান কত ভাইয়া, 3a5, 3a5, 3a5। এখন তুমি জাস্ট খালি মান করো। তাহলে এটা নির্ণয়ক, ম্যাট্রিক্স ও নির্ণয়কে আপনারা তো শিখছেন, এটা খুবই সহজ। আমরা কি করব, যেই সারিটাকে নিব সেই সারির সারি কলাম বাদ দিয়ে দিব। ওকে, সো দেখো আই যখন বাদ দিব তখন আই যখন নিব তখন আই এর সারি কলাম বাদ, তার মানে 5 কে 5, 5 × 10 মাইনাস, তারপরে এখন আমরা কি করব, আবার এটাকে গুণ করো, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 3a, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস 3a। ওকে, আই পাইলাম, তারপরে আসো মাইনাস জে, আই প্লাস জে মাইনাস কে প্লাস, এটা তো নিয়ম জানোই, ঠিক আছে। তাহলে জে এর সারি কলাম বাদ, তার মানে 5 × 5 মাইনাস, আবার এখানে 3 × 3 = 9, বাট মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 9 প্লাস কে। আসো তাহলে কে এর সারি কলাম বাদ, তার মানে এ মাইনাস 3 × 6, এ মাইনাস 6। তাহলে দেখো তো কত আসতেছে, যে ভাইয়া এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে একটু ক্যালকুলেশনটা করে ফেলি আমরা, চলো ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে আমাদের কি আসতেছে দেখো, এটা তো যোগ হবে না, এটা যা আছে বসাই দাও ওই অবস্থায়, 10 + 3a × i মাইনাস,
তাহলে আমাদের কত 14j, আবার এখানে প্লাস কে ইন্টু এ মাইনাস 6। দেখো সবাই কি বুঝছো বলো দেখি, এই ক্রস গুণফলটা সবাই বুঝছো কিনা? দেখো আমাদের কি আসছে 10 প্লাস 3ai মাইনাস 14j প্লাস আমাদের a মাইনাস 6k অথবা k ইন্টু a মাইনাস 6। ঠিক আছে, এটা আমরা কার মান পাইলাম? এই যে জাস্ট এতটুকু মান ক্লিয়ার করছি ভাই। এখন আমাদের এই ভেক্টরটার সাথে এই ভেক্টরটা কার? এটা হচ্ছে আমাদের কিউ ক্রস আর। এই ভেক্টরের সাথে আমাদের ডট গুণফল করতে হবে ভাইয়া, কি এই ভেক্টরের সাথে ডট গুণফল করতে হবে পি এর। তাহলে দেখো এটা একটু ডুপ্লিকেট করে নেই পেজটা, দাঁড়াও। ওকে ওকে, আমি মিশাই যাই। দেখো তাহলে আমরা একটু আগে লিখে নেই, এটা একটু মিশাই দিই, দাঁড়াও। ও সরি, এটা তো বেশি মিশাই ফেলছি। সমস্যা নাই, এই লেখাগুলান এই আগের স্লাইডে থাকবে। ঠিক আছে, আমি দাগানো স্লাইডটা দিয়ে দিব। দেখো এই যে এই স্লাইডে থাকবে, কিন্তু সবগুলোই লেখা থাকবে, আমি ডুপ্লিকেট করে মিশাই দিছি। ওকে, এখন এই ভেক্টরেরটার সাথে তাহলে আমি একটু লিখে নেই এটা, যে ভাইয়া এটা কি, যে 10 প্লাস 3a ইন্টু আই মাইনাস 14j প্লাস আমাদের হচ্ছে a মাইনাস 6k। তাহলে এটাও আমরা মিশাই দেই এখন। ওকে, আচ্ছা এটা গেল। এটার সাথে কারে ডট গুণফল করব? পি কে। তাহলে আমরা পিটা বসাই দিই। পিটা কত ভাইয়া দেখো তো, যে 2i মাইনাস জে প্লাস কে, 2i মাইনাস জে প্লাস কে, এটাকে এখন ডট গুণফল করে দাও। তাহলে দেখি আবার একটু চেক করি, 2i মাইনাস জে প্লাস কে, 2i মাইনাস জে প্লাস কে। তাহলে দেখো আই এর সাথে আই গুণন। তাহলে দেখো এখন এটা কি শর্ত মতে ইকুয়াল টু 0 লিখবো আমরা, কারণ এটা তোমাকে বলে দিছে একই সমতলীয়, একই তলে অবস্থান করতেছে। ওকে, একই তলে অবস্থান করতেছে, তোমাকে তো শর্ত ভাইয়া কি করে দিছে, বলেই দিছে। ওকে, আচ্ছা দেখো এখন আমরা কি করবো, আয়ের সাথে আই। তাহলে এই আয়ের সহগ কত 2, এই আয়ের সহগ কত এত, তাহলে 2 ইন্টু 3a। তাহলে একবারে গুণ করে দাও, 10কে 10, 10 গুণ 20 আর 3 দুগুণ 6 এ। ঠিক আছে, গেল। তারপরে আবার হচ্ছে জে এর সাথে দেখো মাইনাস জে, আবার এখানে মাইনাস কত, তাহলে এখানে আমাদের কত হবে ভাইয়া, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস করে দাও, প্লাস হচ্ছে শুধুমাত্র 14। আবার এখানে তুমি প্লাস করো কে, কে আর কে, তাহলে দেখো আলটিমেটলি কত আসতেছে, এটা 1, এটা হচ্ছে 1-এর সাথে যোগ করলে a মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখন জাস্ট ক্যালকুলেশন করো, দেখো তো কত আসে, 6a প্লাস a, তার মানে ইন টোটাল 7a। তারপরে দেখো এখানে 20 আর হচ্ছে আমাদের হচ্ছে, দেখো এখান থেকে যদি বাদ দেই, তা 14 থেকে 6 বাদ দিলে হয় হচ্ছে 8, 10, 20 আর 8 28, তাহলে 28 ইকুয়াল টু কত আসতেছে 0। তাহলে a ইকুয়াল টু, তাহলে দেখো a ইকুয়াল টু মাইনাস 28 ডিভাইডেড বাই 7, তাহলে 4 7 28, তাহলে -4 চলে আসতেছে। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো? বলেন দেখি ভাইয়া কি অবস্থা, সবাই পারছেন কিনা? আমাদের কি যদি এই তিনটা ভেক্টর পি কিউ আর, তিনটা ভেক্টর যদি ভেক্টরত্রয় সমতলীয় হয়, তাহলে এই ধ্রুবকটার মান বের করতে বলছে। সমতলীয় শর্ত বসাই দিছি আমরা, পি ডট কিউ ক্রস আর ইকুয়াল টু 0। আমরা ক্রস গুণফলের মান এর আগের স্লাইডে করছি, মান করে তারপরে আমরা পি এর সাথে ডট গুণফল করছি, মান বের আসছে 4। সো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার হচ্ছে 4। অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার হচ্ছে 4। সবাই কি বুঝছেন বলেন তো, সবাই কি বুঝছেন ভাইয়া বলেন দেখি, সবাই বুঝছেন কিনা? এই তো সবার আগে জেবা অ্যান্সার করছো, জেবা আনিকা, ধন্যবাদ ভাইয়া, -4। এটা কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। এটা কি, এটা এইচএসসি পরীক্ষার জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ, খুবই 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 ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। চলো নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে নদী নৌকা, নেক্সটে হচ্ছে নদী নৌকা। ঠিক আছে, নেক্সটে দেখো নদী নৌকা। নদী নৌকা খুবই গুরুত্বপূর্ণ ফর সিকিউ, এইচএসসিতে সিকিউতে 100% গুরুত্বপূর্ণ। এখান থেকে মাস্ট একটা প্রশ্ন সবসময় থাকে। ঠিক আছে, এখান থেকে মাস্ট একটা প্রশ্ন সব সময় থাকে নদী নৌকা থেকে। ওকে, তো দেখেন নদী নৌকার কন্ডিশন আছে দুই ধরনের, যে ভাই আমি ন্যূনতম সময়ে পার হব অথবা অপর পারে পার হব। ঠিক আছে, দেখো এখন নদী নৌকার ক্ষেত্রে আমি একটু বুঝাই। ধরো আমাদের যদি স্রোত থাকে, অবশ্যই স্রোত থাকবে, সো স্রোত এটা হচ্ছে নদী। সো নদীর ইন টোটাল প্রস্থটা হচ্ছে, দূরত্ব হচ্ছে ডি। ধরো আমি এই পয়েন্টে আমার নৌকা আছে, এখন আমি এই পয়েন্টে ঠিক ওর অপোজিট পয়েন্টেই যাব, তাহলে কি এই অপোজিট পাশে রওনা দিব ভাইয়া?
অপোজিট পাশে রওনা দিলে যেহেতু স্রোত আছে তাহলে কিন্তু আমরা পৌঁছাবো ঠিক এই পয়েন্টে, ঠিক আছে। যদি এই সোজা বরাবর রওনা দিই তাহলে সোজাই তো যাইতে পারবো না, কারণ আমাদের কি আছে, স্রোত আছে। স্রোত ধরো স্রোতের বেগ হচ্ছে ইউ, স্রোত তো আছে আমাদের। এখন ভি বেগে যদি নৌকা চালাই তাহলে আমরা ঠিক এইখানে গিয়ে পৌঁছাবো। বাট আমরা যদি ঠিক অপর পারে যাইতে চাই, এখানে আমার নৌকা আছে, আমার টার্গেট হচ্ছে এখানে যাওয়া, তাহলে আমাকে একটু অ্যাঙ্গেলে যাইতে হবে ভি বেগে, তখন আমি লব্ধি বেগে পৌঁছাবো কোথায়, এই অপোজিট পয়েন্টে, ঠিক আছে। সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। যদি আমি অপর প্রান্তে পৌঁছাতে চাই তাহলে কি ভাইয়া, তাহলে আমাকে খেয়াল রাখতে হবে অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু একটু অ্যাঙ্গেলে রওনা দিতে হবে, কারণ আমার স্রোতের বেগ ঠেলতে ঠেলতে আমাকে দেখা যাবে যে একটু দূরে সরায় নিয়ে যাবে। তাহলে দেখো আমরা তো এই বেশে রওনা করলাম একটু অ্যাঙ্গেলে, তাহলে আমরা ঠিক অপোজিট পয়েন্টে পৌঁছালাম। বাট যদি এমনটা হয়, যদি আমি খারাপভাবেই কি করি, রওনা দিই, তাহলে তো আমি এইখানে পৌঁছাবো না ভাই, একটু সরে যাব। তাহলে এই যে কতটুকু সরে গেলাম, এটাকে কি বলা হয়, এটাকে এক্স পরিমাণ সরে গেছি, এটা হচ্ছে পার্শ্ব সরণ। পার্শ্ব সরণ, ওকে। এটার নাম কি ভাইয়া, এটার নাম হচ্ছে পার্শ্ব সরণ। এটার নাম কি ভাইয়া, এটার নাম হচ্ছে পার্শ্ব সরণ। আচ্ছা আচ্ছা, কি তানজিলা বলছে এটা কি ফিজিক্স ক্লাস? হ্যাঁ রে বাবা, ফিজিক্স ক্লাস, নদী নৌকা তো ফিজিক্সে, ঠিক আছে। আবার ম্যাথেও আছে, সমতলে বস্তুকণার গতিতেও আছে, বাট এটা ফিজিক্স ক্লাস। দেখো টাইটেলে সবসময় লেখা থাকে কি ক্লাস হচ্ছে, ওকে। ভিডিও ক্যাপশনে দেখো সবসময় লেখা থাকে যে কাদের জন্য কি ক্লাস হচ্ছে না হচ্ছে সব কিছুই লেখা থাকে, ওকে। আচ্ছা ওকে, সো দেখেন এখন এটাকে বলা হয় পার্শ্ব সরণ। সো তাহলে দেখো আমরা এখন মূলত কথাবার্তা বলবো যে ভাইয়া এই কন্ডিশনটার নাম কি আর এই কন্ডিশনটার নাম কি। দেখো এটা হচ্ছে অপর পারে, ঠিক অপর পারে পৌঁছানোর কন্ডিশন, ঠিক অপর পারে পৌঁছানোর কন্ডিশন, অপর পারে, ঠিক অপর পারে আমরা যদি পৌঁছাতে চাই তাহলে আমাদের এই কন্ডিশনটা পড়তেছে। আর আমি যদি বলি যে ভাই ন্যূনতম সময়, যে ন্যূনতম সময়ে পার হব, ন্যূনতম সময়। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাই এই কন্ডিশনটা কেন ন্যূনতম সময় বললেন আপনি, এই কন্ডিশনটা কেন ন্যূনতম সময় বললেন, এটা একটু পরেই আমি আলোচনা করতেছি, দাঁড়াও আগে সূত্রগুলো বুঝাই নেই। তো দেখো এই যে ন্যূনতম সময়, ন্যূনতম সময়, দেখো ন্যূনতম সময় বা ঠিক অপর পারে, এটা একই কথা। সর্বনিম্ন পদ অথবা ঠিক ওপারে পৌঁছাইতে গেলে আলটিমেটলি আমরা যদি রওনা দেই তাহলে লব্ধি বেগটা, দেখো লব্ধি বেগ, লব্ধির সাথে যে কোনটা সেটা অবশ্যই 90 ডিগ্রি হইতে হবে, কারণ এই যে আমরা ঠিক অপর পারে পৌঁছাবো, এটার সাথে তো লব্ধির সাথে, এটা কি আমাদের লব্ধি বেগ, তাহলে 90 ডিগ্রি কোণেই তো উৎপন্ন হচ্ছে। বাট আমাদের কোন কোণে যাইতে হবে, আলফার মান কত হবে, আলফার মানটা অবশ্যই স্থূল কোণ হবে, 90 ডিগ্রির চেয়ে বেশি হবে, কারণ আমাদের যখন ঠেলতে ঠেলতে এই যে আমাদের ঠিক অপর পারে নিয়ে আসবে। সো যদি এমনটা হয় যে ভাইয়া সর্বনিম্ন পথে, দেখো সর্বনিম্ন পথে আর সর্বনিম্ন সময় দুইটা কিন্তু আলাদা। সর্বনিম্ন পথ মানে কি, একদম ঠিক এই প্রান্ত থেকে ঠিক অপর প্রান্তইটাই সর্বনিম্ন পথ। কারণ তুমি যদি এইখান থেকে একটু বেঁকে এইখানে আসো অথবা এইখান থেকে বেঁকে যদি আরও এইদিকে চলে আসো তাহলে কি দূরত্বটা বাড়তেই থাকবে। তাহলে ন্যূনতম পথ কোনটা, ঠিক যেখান থেকে রওনা করবা তার অপোজিট পয়েন্টটাই হচ্ছে ন্যূনতম পথ, বুঝা গেছে? আচ্ছা তাহলে দেখো ন্যূনতম পথ অথবা ঠিক অপর পারে পৌঁছানোতে আমাদের এরকম যদি বলা থাকে তাহলে আমাদের পাড়ি দিতে কত কোণে রওনা করতে হবে নৌকাকে, সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ইউ ডিভাইড বাই ভি। সূত্রগুলো মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি আসতেছে আমাদের, আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ইউ ডিভাইড বাই ভি। সো এখানে কিন্তু মাইনাস আছে, ইউ মানে কি স্রোতের বেগ, ভি মানে কি নৌকার বেগ, আর ডি হচ্ছে প্রস্থ, নদীর প্রস্থ, মানে আলটিমেটলি দূরত্ব কতটুকু। এখন দেখো নদী পাড়ি দিতে কত সময় লাগবে ভাইয়া, সেটা সূত্র কি, যে টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। এইটা মারাত্মক গুরুত্বপূর্ণ, দেখো সময়টা। আর এখন যদি তোমাকে কোণের মান না দেওয়া থাকে, আলফার মান ধরো নাই, তাহলে তুমি লব্ধি বেগ দ্বারাও করতে পারবা, কারণ ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা কই থেকে আসলো, দেখো আমরা একটা সূত্র জানি না সমবেগের, এস ইকুয়াল টু ভিটি, তাহলে টি ইকুয়াল টু কি যাবো এস ডিভাইড বাই ভি। এখন এস কতটুকু পাড়ি দিছে নৌকাটা, এই যে এখান থেকে এই পর্যন্ত, কারণ নদীর প্রস্থ, তার মানে ডি। আর ভি, ভি মানে কি, এটা লব্ধি বেগ। আর লব্ধি দেখো এখান থেকে আমরা এটা পাইলাম, তারপরে দেখো এখান থেকে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাওয়া গেছি না, এটা যদি অঙ্কন করে মিলে দেই তাহলে সমকোণী ত্রিভুজের কি জানি আমরা, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সো এখান থেকে যদি আমরা এই যে লব্ধির মানটা বের করতে চাই তাহলে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার পিথাগোরাসের সূত্র থেকে পাচ্ছি আমরা, ওকে। এই সূত্রটা একটু লেস ইম্পর্টেন্ট, পরীক্ষায় তেমন একটা দেখতে পারবা না, বাট এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ভাইয়া টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, ওকে। তাহলে আমরা কি কি শিখলাম, পাড়ি দিতে কত সময় লাগলো এবং পাড়ি দিতে কি কোণে আমাদের যাত্রা করতে হবে। এখন আসি পার্শ্ব সরণ, যে ভাইয়া সর্বনিম্ন পথে বা ঠিক অপর পারে পৌঁছাইতে গেলে আমি যদি যাত্রা করি তাহলে কতটুকু পার্শ্ব সরণ হয়েছে, সরে যাবে, সেটা যদি বের করতে চাই সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু ভি ইউ প্লাস ভি সাইন আলফা ভি কস আলফা
ইন্টু আমাদের ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। দেখো এইটা কই থেকে আসছে ভাই, এটাও কিন্তু সেম। দেখো এস ইকুয়াল টু ভিটির সূত্র ফেলাও, তাহলে দেখো আমাদের এই যে ভি, যখন তোমার পার্শ্ব সরণ হবে, পার্শ্ব সরণটা মূলত কোন অক্ষে বরাবর হচ্ছে কাজ করে, দেখো আমি এটা একটু বুঝাই দেই, একটু ওয়েট। দেখো যখন আমাদের পার্শ্ব সরণ হবে, ভাইয়া দেখো এখানে একটু খেয়াল করো, পার্শ্ব সরণ যখন হবে, যখন আমাদের এই যে একটুক পরিমাণ সরে যাবে, তাহলে এই সরে যাওয়ার পিছনে কি, ধরো আমাদের এই দিকে আমরা রওনা শুরু করছি, তাহলে দুইটা উপাংশ থাকে নর্মালি, আমাদের এটা কি ভি কোণে ভি কস আলফা, আর উলম্ব উপাংশটা কি ভি সাইন আলফা। তাহলে পার্শ্ব সরণ, আবার এইখানে এই দিকে কি বেয়ে চলতেছে, আমাদের স্রোত বেয়ে চলতেছে। তার মানে পার্শ্ব সরণটা মূলত কার জন্য, এই আমাদের এই উপাংশ এবং এই উপাংশ, এই ইন টোটালটার কারণেই, কারণ আমাদের যে উপাংশটা কাজ করতেছে আনুভূমিক বরাবর, যখন আমি রওনা দিছি ভি কস আলফা, আর এইখানে তো স্রোতের বেগ অলরেডি কাজ করতেছে, তাহলে পার্শ্ব সরণের জন্য দায়ী কারা, এই ইন টোটালটাই পার্শ্ব সরণের দায়ী দেয়, ভি কস আলফাও এবং ইউ দুইটাই কিন্তু পার্শ্ব সরণের জন্য দায়ী। এই জন্য দেখো আমরা কি করছি যে ভাইয়া এই যে ভি এর জায়গায় ইউ প্লাস ভি কস আলফা, দেখছো ইউ প্লাস ভি কস আলফা, দেখছো ভি এর জায়গায় কারে বসাইছি, যেহেতু দুইটাই দায়ী এই জন্য দুইটাকে বসাইছি ইউ প্লাস ভি কস আলফা, আর এখানে টি এর জায়গায় এই যে টি এর সূত্রটা ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, বুঝছো। আর লব্ধি বেগ এটা তো আমরা আগেই শিখলাম, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র থেকে। সো বলো তো দেখি ভাইয়া, ন্যূনতম পথে বা ঠিক অপর পারে পৌঁছাতে কন্ডিশনগুলো কি বুঝছেন আপনারা, ক্লিয়ার কিনা একটু বলো দেখি। ন্যূনতম পথে অথবা ঠিক অপর পারে পৌঁছানোর, ন্যূনতম পথে ঠিক অপর পারে পৌঁছানো ক্লিয়ার। আচ্ছা যেভাবে বলছো যে ভাইয়া ন্যূনতম, আমি আজীবন ভুল করতাম, তবে বাংলা দ্বিতীয় পত্রে আগে শিখেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রুহি বলছো যে এটা এইচএসসি 25-এর ক্লাস কিনা, হ্যাঁ এইচএসসি 25ও করতে পারবা, এইচএসসি 25-26 দুইটাই করতে পারবা, ঠিক আছে। টাইমিং বনে গেছে, ঠিক আছে, আজকের ক্লাসটা এইচএসসি 25 ব্যাচ বিশেষ করে লাকি, টাইমিং বনে গেছে এইচএসসি 25 ব্যাচের জন্য। দেখো এইচএসসি 25 ব্যাচের জন্য যারা আসো এইচএসসি 25 একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই, তোমরা আসলে লাকি যে দুইটা ক্লাস একসাথে পড়ে গেছে। এইচএসসি 25 আজকে, আজকে কয় তারিখ রে, 7 তারিখ না, হ্যাঁ 7 জুলাই, 7 জুলাই রাত 9টা, ঠিক আছে, ঠিক 9টা PM, রাত 9টা মানে PM মানে কি রাত, তোমাদের সাথে ম্যারাথন ক্লাস নিয়ে দেখা হবে এইচএসসি 25 ব্যাচের, ঠিক আছে, রাত 9টায় ম্যারাথন ক্লাস নিয়ে আমার সাথেই তোমাদের দেখা হবে। বাট এই ক্লাসটাও করে রাখো ভাই, এই ক্লাসটাও করে রাখো, ভেক্টর অধ্যায়ের একাডেমিক ক্লাস, এখান থেকে সিকিউ হুবহু কমন পাবা ইনশাল্লাহ, বুঝতে পারছি। আর এই ক্লাসে আমরা মূলত এমসিকিউ এবং সিকিউ দুইটা নিয়ে আলোচনা করবো, এবং সেখানে তোমাদেরকে ফাইনাল সাজেশন দিয়ে দেওয়া হবে। কি করা হবে, ফাইনাল সাজেশন দিয়ে দেওয়া হবে যে কোন টপিক এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কোন টপিক সিকিউর জন্য, এবং এমসিকিউ সমাধান করা হবে, সিকিউ ধারণা দেওয়া হবে, বুঝতে পারছেন যারা এইচএসসি 25 ব্যাচ আছেন। আর এটা মূলত আমাদের এইচএসসি 26 ব্যাচের ক্লাস, বাট 25 ব্যাচও করো তোমরা, ওকে। তোমাদের বেশ কিছু কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, এবং সিকিউ ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে একটা প্রশ্ন কমন পাবা তোমরা, ওকে। আচ্ছা ক্লিয়ার। তো চলো এখন আসো যে ভাই এই জিনিসটা আবার কি, আরেকটা যেটা কন্ডিশন, যে সর্বনিম্ন সময়, দেখো এটা কিন্তু সর্বনিম্ন পথ না, সর্বনিম্ন সময়। তাহলে সর্বনিম্ন সময়, একটু আগে আমরা দেখো সূত্রটা কি শিখলাম ভাইয়া, একটু আগে সূত্র শিখছি যে ভাইয়া টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা তো আমরা সূত্রটা শিখলাম। এখন আমার টার্গেট হচ্ছে আমি টিকে কমাই দিব, তাহলে টিকে যদি কমাই দিই, দেখো তো কি কি করতে হবে, এই যে ডি নদীর প্রস্থ, এটা তো একটা কনস্ট্যান্ট মান, কত বেগে যাব এটাও তো কনস্ট্যান্ট মান, এই যে আলফা এটা চেঞ্জেবল। সো আমরা টি এর সাথে আলফার কি সম্পর্ক ভাইয়া, দেখো তো সাইন আলফার, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক, সাইন আলফার কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না। তাহলে আমার দরকার টি এর সর্বনিম্ন মান, তার মানে মিনিমাম মান দরকার। তাহলে আমাদের কি করব, আমরা সাইন আলফাকে যদি বাড়াই তাহলে টি মিনিমাম হয়ে যাবে, কারণ পরস্পর বিপরীত ব্যস্তানুপাতিক সম্পর্ক কি হলে একজন বাড়াইলে একজন কমবে, একজন বাড়লে একজন কমবে। তার মানে যদি আমি বলি যে ভাইয়া আমার দরকার টি এর সর্বনিম্ন মান, তাহলে আমাকে সাইন আলফার সর্বোচ্চ মান করতে হবে। এখন সাইন আলফার সর্বোচ্চ মান কত, সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রিতে পাওয়া যায়, সেটা হচ্ছে 1, এটাই হচ্ছে কি ভাইয়া সাইনের সর্বোচ্চ মান, এটা কি, এটা হচ্ছে সাইনের সর্বোচ্চ মান। তাহলে আমরা সর্বনিম্ন পথে যদি যাত্রা শুরু করতে চাই, সর্বনিম্ন আমাদের হচ্ছে সর্বনিম্ন সময়ে যদি যাত্রা যেতে চাই, তাহলে নৌকাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে চালাইতে হবে বলো দেখি। এখন সবার কাছে একটা প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে আমি নৌকা দিয়ে নদী পাড়ি দিব কিন্তু সর্বনিম্ন সময়ে যাইতে চাই, তাহলে আমাকে নৌকায় কত ডিগ্রি কোণে চালাতে হবে। আমি
এই কনসেপ্টটা মূলত বুঝাইছি। এখন মাথা খাটিয়ে একটু উত্তর দেওয়ার ট্রাই করো দেখি ভাইয়া, মাথা খাটিয়ে একটু উত্তর দেওয়ার ট্রাই করো, দেখি কি অবস্থা আপনাদের, দেখি কি অবস্থা সবাই। চেষ্টা করো, না পারলে কোনো সমস্যা নাই, ভুল হবে, মানুষ ভুলের মাধ্যমে শিখতে পারে। আমি কিন্তু ক্লাসে বারবার করে বলি, যতবারও মুন্না ভাইয়ের ক্লাসে ভুল করো, কারণ ভুল করলেই তুমি শিখতে পাবা। তুমি যদি লজ্জা শরম করে বসে থাকো, ভাইয়া আমার বন্ধু কি মনে করবে, আচ্ছা আমার টিচার কি মনে করবে, ভাই তাহলে ওই মনে করার মধ্যেই থাকবে, তোমার আর জীবনে শেখা হবে না। সো চেষ্টা করেন, যা পারেন কমেন্ট করেন, আমি যদি ভুল হয় তাহলে সুন্দর মতো বুঝাই দিব। বুঝতে পারছেন? বলেন কত ডিগ্রি কোণে চালাইতে হবে বলো দেখি। আর না পারলেও বলবা যে ভাই পারতেছি না, একটু বলে দেন। না পারলেও বলবা যে ভাই পারতেছি না, একটু বলে দেন, প্যারা নাই। বলো দেখি, বলো। আচ্ছা একজনকে মেনশন করে না, ক্লাস শুরু হয়ে গেছে, মেনশন করে না, এই জন্য বন্ধু সেন্টি খেয়ে গেছে। ওকে প্যারা নাই। দেখো তার মানে কি ভাই, আমরা তো শিখলামই এখানে যে ভাই আমি যদি 90 ডিগ্রি যাই তাহলে আমার সর্বোচ্চ মান পাচ্ছি। তাহলে এই টি মিনিমামের জন্য অলওয়েজ, এটা ফিক্সড, এটা এমসিকিউতে আসে, মুখস্থ রাখবা যে টি মিনিমাম কখন হবে। টি মিনিমামের জন্য অলওয়েজ আমার আলফার মান 90 ডিগ্রি হইতে হবে। ঠিক আছে? তুমি যদি সর্বনিম্ন পথে সর্বনিম্ন সময়ে নৌকা পাড়ি দিতে চাও তাহলে তোমাকে 100% নৌকা 90 ডিগ্রি কোণে চালাইতে হবে। বুঝতে পারছেন? এই তো কেবল অ্যান্সার আসতেছে। শিমুল অ্যান্সার করে ফেলছো, তারপরে হচ্ছে মাহমুদুল হাসান অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ। 90 ডিগ্রিতে চালাইতে হবে, এই তো সাবাস, বিষয়টা তোমরা ধরতে পারছো। এই তো সাবাস, বিষয়টা তোমরা ধরতে পারছো। ওকে আচ্ছা, তো চলো তাহলে আমাদের তাহলে কি ভাইয়া এখনই শিখলাম, সেটা কি দেখো সর্বনিম্ন সময় মানেই তোমাকে আলফার মান 90 ডিগ্রি হইতে হবে। এখন দেখো আর হচ্ছে ঠিক অপর পারে পৌঁছাইতে কি থিটার মান 90 ডিগ্রি, তার মানে এটা কি লব্ধির সাথে কোণ, এটা হচ্ছে লব্ধির সাথে কোণ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দুইটা তোমরা গুলাই ফেলো, দুইটাই কিন্তু 90, বাট একটা হচ্ছে আমরা যাত্রাই করবো 90-তে, আর একটা হচ্ছে আমরা পৌঁছাবো মূলত 90-তে। ঠিক আছে? এটা হচ্ছে লব্ধির সাথে, এটা কি ভাইয়া লব্ধির সাথে। তাহলে দেখো তাহলে আলফার মান 90 ডিগ্রি, তাহলে টি মিনিমামটা ওই যে সূত্রটা ছোট হয়ে যাবে, কারণ সাইন 90 ডিগ্রি মান 1, এই জন্য ডি ডিভাইডেড বাই ভি হয়ে যাবে, পার্শ্ব সরণ। তাহলে দেখো এই যে পুরো কসের অংশটা কস 90 ডিগ্রি মানে 0, পুরোটাই ভিনিশ হয়ে গেল, সূত্র ছোট হয়ে গেছে। সো আমাদের এই সূত্রগুলোর মূলত এই কন্ডিশনটা এমসিকিউতে বেশি আসে, আর এই কন্ডিশনটা কি আসে সিকিউতে বেশি আসে। সো নদী নৌকা মোটামুটি 100% ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, যে কয়েকটা কন্ডিশন বুঝাইলাম। বলো এখন আমরা প্র্যাকটিসে চলে যাবো, বোর্ডের সিকিউ প্র্যাকটিস করবো আমরা। সবাই আগে বলো যে ক্লিয়ার কিনা, সবাই আগে বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, তাহলে আমরা বোর্ডের সিকিউতে চলে যাব। সবাই আগে বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা, তাহলে আমরা বোর্ডের সিকিউতে চলে যাব। চলো দেখো এখন আমরা বোর্ডের সিকিউ প্রশ্ন সমাধান করব। কই গেল? ওকে দাঁড়াও, এই দুইটা এক্সট্রা হয়ে গেছে। ওকে দেখো এইটা কোন বোর্ডে আসছে একটু খেয়াল করো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 24, একদম রিসেন্ট সালেরই প্রশ্ন। 25 সালে তো এখনো পরীক্ষাই হয় নাই, পরীক্ষা তো এই যে 3 দিন পরে। ঠিক আছে? ঢাকা বোর্ডে তুমি লিখে রাখো ভাই, তোমাদের মুন্না ভাই একটা কথা বলতেছে, ভেক্টর অধ্যায় থেকে তোমার 2টা সিকিউ আসবে, যদি একটাও আসে তবুও প্যারা নাই, নদী নৌকায় যে কোনো একটা বোর্ডে চলে আসবে 100% শিওর। নদী নৌকা কনসেপ্টটা সিকিউর জন্যই মূলত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? নদী নৌকা সিকিউতে আসবে 100% শিওর। সো ঢাকা বোর্ড 2024-এর একটা প্রশ্ন আমরা একটু খেয়াল করি, নদী নৌকা থেকে আসছে। সো আমার এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, ওকে, আর এটা হচ্ছে এম বিন্দু। আমি এস বরাবর যাত্রা শুরু করছি। আমার দেখো আলফার মান, অর্থাৎ কি দেওয়া আছে ভাইয়া, আলফার মান দেখো, আলফা মানে কত দেওয়া আছে 100 ডিগ্রি, তার মানে কত ডিগ্রি কোণে আমি যাত্রা শুরু করছি, 100 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছি। ওকে আচ্ছা, তাহলে স্রোতের বেগ দেওয়া আছে আমাদের 3 কিলোমিটার/আওয়ার। ওকে বুঝলাম। এখন দেখো তোমাকে বেশ কিছু কথাবার্তা বলা আছে যে উপরের চিত্রে তমাল পি বিন্দু থেকে নৌকা চালিয়ে অপর পারে যাচ্ছে, সে পিএস বরাবর 5 কিলোমিটার, তার মানে এখানে ভি এর মান কত 5 কিলোমিটার/আওয়ার। ভি এর মান কত 5 কিলোমিটার/আওয়ার। এই যে পিএস এই যে এস আর পি এই বরাবর 5 কিলোমিটার/আওয়ার বেগে রওনা করছে। ঠিক আছে? নদীর অপর পারে এম বিন্দুতে পৌঁছেছে। দেখো আমাদের এখন কিন্তু এইখানে যায় নাই, একটু পার্শ্ব সরণ হয়ে গেছে, তার মানে দেখো কতটুকু সরে গেছে, এক্স পরিমাণ সরণ, এটাও বের করতে বলবে হয়তো, আমরা আগে পড়ি। তার মানে এই যে এম বিন্দুতে চলে গেছে, যাওয়ার কথা কোথায় পি কিউ বিন্দুতে, বাট এম বিন্দুতে চলে গেছে। ওকে, তাহলে এই যে এম বিন্দুতে পৌঁছালো। এখন নদীর প্রস্থ, তার মানে এই যে ইন টোটাল দূরত্বটা ডি এর মান কত দেওয়া আছে 2 কিলোমিটার, তাহলে ডি ইকুয়াল টু 2 কিলোমিটার। ওকে আচ্ছা, এখন আসেন আপনারা গ নাম্বারে কি বের করতে বলছে যে কিউ এম দূরত্ব নির্ণয় করো। এই যে কিউ এম মানে এটা মানে কি বাবা, পার্শ্ব সরণ, একটু আগেই শিখলাম। দেখো এখন সিকিউ এর পার্শ্ব সরণ বের করার দুইভাবে করতে পারবা।
আমরা ত্রিভুজ দিয়ে যদি বের করি তাহলে বিষয়টা একদম খুব সুন্দর হবে। আমি সব থেকে যেটা সহজ সেটা নিয়মটা দেখাই দিচ্ছি। দেখো পার্শ্ব সরণ, তাহলে আমার টার্গেট কি ভাইয়া? পার্শ্ব সরণ। প্রশ্ন বুঝতে পারছো যে পার্শ্ব সরণ কিনা? প্রশ্ন বুঝতে পারছেন আপনারা? বলেন দেখি। তাহলে এটা কি হইলো? এটা আমাদের পার্শ্ব সরণ থেকে কিন্তু চলে আসছে। এটা কি হয়েছে ভাইয়া? পার্শ্ব সরণ থেকে কিন্তু চলে আসছে, বুঝছেন? তাহলে চলেন এখন আমরা ম্যাথটা সমাধান করব, পার্শ্ব সরণের ম্যাথটা সমাধান করব। এখন পার্শ্ব সরণে যখন আমি সমাধান করব, দেখেন এইখানে একটা ঘটনা হয়েছে। দেখেন একটু কালারটা চেঞ্জ করি, কোন কালার দেই রে? কালা কালার দেই, ঠিক আছে? দেখেন এই যে ভাইয়া এইখানে যদি আমি পৌঁছাই গেছে, কালা কালার দিলাম। আচ্ছা কালা কালার দিলে তো গুলাই যাবে, অন্য কালার দিতে হবে। এই যে এই কালার দিই। চলো এই যে এইখানে আমি ধরো পৌঁছাই গেছি, তাই না? তাহলে এইটা এইটা এবং এইটা, এটা একটা সমকোণী ত্রিভুজ না ভাইয়া? সমকোণী ত্রিভুজ। দেখো এইটা আর এইটা আলটিমেটলি আমার হচ্ছে জানা আছে। দেখো এই যে পি কিউ, পি কিউটা কত বলো দেখি? দেখো পি কিউটা হচ্ছে নদীর কিন্তু প্রস্থটাই পি কিউ। দেখো এই যে পি ঠিক অপর পার হচ্ছে কিউ, ঠিক অপর পার কিউ, তার মানে এই যে প্রস্থটাই, তার মানে পি কিউ হচ্ছে 2 কিলোমিটার। এটার মান আমার জানা, পি কিউ এর মান আমার জানা, বুঝতে পারছেন? পি কিউ এর মান আমার জানা। ওকে, এখন যদি আমি এই জিনিসটার মান বের করতে পারি তাহলে আমরা এই যে এক্স এর মান ধরেন, এটা আমার আলটিমেটলি আমরা খুব সহজেই বের করতে পারবো। সো আমার এই কোণটাও জানা, তাহলে আমার এই পুরা কোণটা কত ভাইয়া? 100 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাকে শুধুমাত্র বের করতে হবে, এই যে এতটুকু। তার মানে এই সমকোণী ত্রিভুজ যে এই যে এতটুকু কোণ পাইলাম, এই কোণটা আগে বের করে নিব, তারপরে ত্রিভুজ থেকে আমরা হচ্ছে পার্শ্ব সরণের মানটা খুব অনায়াসে বের করব। সো পার্শ্ব সরণের ম্যাথগুলো তোমরা এই মেথডেই করার চেষ্টা করবা, যে ভাই পিথাগোরাসের উপপাদ্যটা যেটা আমরা জানি আমরা, ঠিক আছে? অথবা এখান থেকে দেখো আমাদের এই ত্রিভুজ থেকে পিথাগোরাস থেকে যদি না বের করতে চাও, আরো মেথড আছে, আরো সহজ হয়ে যাবে। তুমি সাইন থিটা কস থিটা দিয়ে করতে পারবা, কারণ আমরা সাইন থিটা মানে কি জানি? সাগরে লবণ আছে, তার মানে লম্ব বাই আমাদের অতিভুজ। সো লম্ব বাই অতিভুজ, দেখো এই যে লম্বর মানই তোমাকে বের করতে বলছে। ওকে, তার মানে আমরা দেখো সব থেকে যেটা সহজ পদ্ধতি সেইটা তোমাকে ভাইয়া শিখাই দিচ্ছে, সবাই একটু মনোযোগ দেন। সব থেকে যেটা সহজ পদ্ধতি সেটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি। ওকে, সো দেখো তুমি সাইন কস ট্যান দিয়ে করতে পারবা। যদি আমি ট্যানটাকে নেই, দেখো ট্যান মানে কি ভাই? টেরা লম্বা ভূত, তার মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তুমি ট্যানই সবসময় নিবা, কারণ দেখো আমরা বের করবো কার মান? লম্বর মানটা কিন্তু, ঠিক আছে? বের করবো কার মান? এই লম্বর মানটা বের করব। তাহলে এই থিটাটা বের করতে হবে। আর ভূমিটা কি ভাইয়া? ভূমিটা হচ্ছে আমাদের, দেখো এটা মান জানাই আছে আমার, এই যে পি বিন্দু এবং কিউ বিন্দু, এটাই তো ভূমি, তাই না? এটাই তো ভূমি। চলো তাহলে দেখো এই থিটাটা তোমরা কি আমাকে বলো তো দেখি, সবার আগে এটা বুঝছো কিনা? এই থিটার মানটা কি আমি 100 ডিগ্রি বসাবো, নাকি থিটা বের করতে হবে? এই যে এই থিটাটা, এটা কি 100? এটা কি সঠিক কি না? জাস্ট এটা আমাকে ইয়েস অর নো কমেন্ট করো। ইয়েস অর নো, এই থিটার মান কি 100 বসাবো? ইয়েস অর নো, সবাই একটু কমেন্ট করো তো দেখি বাবারা। এই থিটার মানটা কি 100? ইয়েস অর নো কমেন্ট করো জাস্ট। এই থিটার মানটা কি 100? এই থিটার মানটা কি 100 কিনা? ইয়েস অর নো কমেন্ট করো দেখি। বলো দ্রুত, এই থিটার মানটায় 100 কিনা? এটা ইয়েস অর নো জাস্ট। সবাই দ্রুত দ্রুত দ্রুত, থিটার মানটা 100 কিনা? জাস্ট এতটুকু আমাকে জানাও, এটা কি সঠিক কিনা? ইয়েস অর নো। এই তো সাবাস, আদনান সবার আগে কমেন্ট করছো নো। এই জিনিস যে করবা সে কিন্তু আগেই ধরা খেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা একটা মিনিট। হ্যাঁ মামি, হ্যাঁ মামা আমি ক্লাস নিচ্ছি, ক্লাসটা শেষে ফোন দিচ্ছি। আমি ক্লাস নিচ্ছি লাইভে, একটু ক্লাসটা শেষ করে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মামা। ওকে, সো এই তো যেবা বলছো যে ভাইয়া না, এই তো সাবাস ধরতে পারছো। যারা এই ভুলটা করতো তারা শুরুতেই গলদে পড়ে যেত। এটা কিন্তু শুভঙ্করের ফাঁকি। দেখো এই মানটা হচ্ছে পুরাটাই, আর আমি ত্রিভুজ গঠন করছি কি এই যে জাস্ট খালি এই সমকোণী ত্রিভুজটা, তার মানে আমার দরকার হচ্ছে জাস্ট এতটুকুর মান। বুঝা গেছে বাবা? এই জিনিসে শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না, শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না, শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না। সো চলেন এখন আমরা এই থিটাটা কিভাবে বের করবো। এই থিটাটা কি মূলত দেখো তো দেখি, এই থিটাটা কি? দেখো আমাদের দরকার, দেখো এই যে এটা কি আমাদের লব্ধি কোণ না? এটা কি ভাইয়া? এটা আমাদের লব্ধি বেগ না? যে ভাই আমি এই পাশে পৌঁছাইছি, তাহলে এই থিটাটা কি আমাদের লব্ধির সাথে একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ না? এই ভেক্টরটা কি আমাদের হচ্ছে 3, আর এটা হচ্ছে আমাদের লব্ধি বরাবর, কারণ এই বেগেই তো আমি ঠিক অপর পারে পৌঁছাইছি। তাহলে লব্ধির কোণ বের করার টেকনিক কি ছিল? tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। তো চলেন আমরা ওই সূত্র ফেলাই দিব। সো
আমরা জানি কি ভাইয়া যে ট্যান থিটা ইকুয়াল টু, তাহলে আমাদের এখানে কিউ বরাবর কি আছে, ভি আছে, তাহলে ভি সাইন আলফা ডিভাইডেড বাই আমাদের ইউ প্লাস ভি কস আলফা। আলফার মান তো কিন্তু বাবা 100 ডিগ্রি, এটা হচ্ছে থিটা না, এটা হচ্ছে আলফা 100 ডিগ্রি। ওকে, কারণ নৌকাকে মূলত কত ডিগ্রি অ্যাঙ্গেলে চালাইছে সেটাই মূলত আলফা। ওকে, আচ্ছা এখন আসেন যে ভাইয়া ভি এর মান বের করে বসান। তাহলে ভির মান কত ভাইয়া, দেখো ভির মান হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো ভাই একক কনভার্ট করবো কি করবো না, দেখো সবগুলাই কিলোমিটারে না, যে ভাই এটাও কিলোমিটার যা আছে সব কিলোমিটার, তাহলে আমাদের অ্যান্সারও আসবে কিলোমিটারে। সো একক কনভার্ট করার কোনো দরকার নাই। ওকে, কিলোমিটার যদি সবগুলাই থাকে কখন একক কনভার্ট করবা, ধরো 1 কিলোমিটার 1 মিটার পার সেকেন্ড, তাহলে তুমি হয় কিলোমিটারে যাবা না হয় মিটার পার সেকেন্ডে আনবা। ওকে, আর যদি সবগুলো একই একক থাকে তাহলে দরকার নাই। তাহলে দেখো এখানে কত আসবে ভাইয়া, 5 সাইন 100 ডিভাইডেড বাই আমাদের ইউ কত রে, ইউ হচ্ছে 3, তাহলে 3 প্লাস 5 কস 100। এটাকে ক্যালকুলেশন করো, তার মানে এখানে যদি ট্যান থিটা হয়, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, এখানে যা আসবে সেটা বসাই দিয়ে ক্যালকুলেট করো। সবাই একটু দ্রুত ক্যালকুলেটর চাপো, দেখো আমিও করতেছি। তাহলে এটা 5 cos ওকে 2.31 আসবে, তাহলে 66.5। তাহলে দেখো 66.5 ডিগ্রি আসবে, 66.5 ডিগ্রি। ঠিক আছে, এখন এই থিটাটা কি পাইলাম, দেখো ভালো মতো বুঝো কিন্তু ভাই, একটা প্রশ্ন ভালো মতো বুঝতে পারলেই নদী নৌকার সকল প্রশ্ন তুমি করতে পারবা, একই রকম ম্যাথ। এখন দেখো এইটা আমি একটু আবার চিত্র অঙ্কন করব। দেখো আমরা টার্গেট হচ্ছে এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি। আমাদের দেওয়া কি ভাই, আমি একটু যদি চিত্র অঙ্কন করি, দেখো আমাদের এই পুরোটাই দেওয়া আছে কত, আলফার মান 100, সরি এটা না, আমাদের আলফা, এই যে এই পাশে রওনা করছিলাম, তাহলে এই পুরোটা আলফার মান কত দেওয়া আছে ভাইয়া, 100। আর এখন যে থিটাটা বের করলাম এটা কোথাকার মান জানো, এখন যে থিটাটা বের করলাম কই গেল, এখন যে থিটাটা বের করলাম এইটা কিসের মান, দেখো এটা হচ্ছে এই যে লব্ধির সাথে আমাদের কত ডিগ্রি কোণে আমরা যাত্রা শুরু করছি, কারণ আমরা এই যে লব্ধির দিক নির্ণয়ের সূত্র ইউজ করছি, তাই না? তো আমরা থিটার মান পাইছি এটা। তাহলে আমার দরকার কোনটা ভাই, আমার দরকার শুধু এতটুকু না। তাহলে দেখো এইটা যদি পাই, তাহলে এইখানে ইন টোটাল কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণ আগে থেকে অবস্থান করতেছে, তাই না? এখানে 90 ডিগ্রি কোণ অবস্থান করছে, তাহলে 90 থেকে যদি আমি বাদ দেই তাহলে আমার এই কোণটা পাবো না যেটা আমাদের দরকার, ধরো থিটা প্রাইম, এটাকে আমরা বললাম এই যে ছোট অংশটা থিটা প্রাইম। তাহলে থিটা প্রাইমের মান পেয়ে যাব। তাহলে থিটা প্রাইম কি 90 মাইনাস কত করব, 66.5, এইটার মানেই হবে থিটা, কই গেল, থিটা প্রাইম। বুঝছো? সবাই একটু বলেন তো বাবারা, বুঝছেন কিনা? দেখেন আমি একদম চিত্র অঙ্কন করে ভেঙে ভেঙে বুঝাইছি, সবাই একটু বলেন যে এই কোণে এই ত্রিভুজের থিটার মানটা বুঝছো এটা? তাহলে দেখো এখন যদি আমরা বের করি তাহলে 23.4 মাইনাস করে দাও, অ্যান্সার আসবে হচ্ছে 23.4 ডিগ্রি। তাহলে এটা কার, এই যে আমি যদি একটু লাল কালি দিয়ে দেখাই আবারও, দেখো এই যে ছোট্ট এই কোণটার মান, অর্থাৎ এই যে ত্রিভুজ নিয়ে কাজ করবো, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা সি বিন্দু, এই এবিসি ত্রিভুজের এই কোণটা হচ্ছে কত আমাদের 23.4। এটা কি ক্লিয়ার কিনা বলো, এটা কি ক্লিয়ার কিনা? একই ধাঁচের প্রশ্ন বারবার আসবে, একটা বুঝলে তুমি সবগুলোই বুঝে যাবা। বলো ক্লিয়ার, বলো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা, বলো দ্রুত বলো দেখি ক্লিয়ার কিনা, একটু বলেন যে আমরা ক্লিয়ারলি বুঝছেন কিনা। এই তো 23.5, হ্যাঁ 23.5 23.4 একই কথা, প্যারা নাই, কারণ ক্যালকুলেটার ভেতরে 2-1 পয়েন্ট এদিক ওদিক হয়, সমস্যা নাই। বা ধন্যবাদ ভাইয়া। ওকে, সো এখন দেখো, এখন আমরা যেহেতু পায়া গেছি, এখন আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে নেই, মিশাই দেই, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। ওকে আচ্ছা, তাহলে আমরা পাইলাম হচ্ছে থিটার মানটা, তাহলে আমি মিশাই দিই, এই কই গেল, ওকে। সো দেখো আমরা থিটার মান পাইছি 23.5, তাহলে থিটা প্রাইমের মানটা পাইলাম। এখন আমি আবারও চিত্রটা অঙ্কন করবো, দেখো তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। দেখো আমার এই দিকে এটার মান দেওয়া আছে, এটা হচ্ছে লব্ধি বেগ, আর এইটা এখন বের করব আমরা এই এক্স এর মানটা, আমরা পাইলাম মূলত এই কোণটা পাওয়া গেছি যেটা হচ্ছে 23.4 ডিগ্রি অথবা 23.5 ডিগ্রি। ওকে আচ্ছা, তাহলে দেখো এখন যদি আমি এখানে কি বসাবো, ট্যান থিটা বসাই। এখন যদি আমি ট্যান থিটা বসাই, যে ভাইয়া ট্যান থিটা মানে কি আমাদের লম্ব বাই ভূমি, তাহলে দেখো এখানে কি কি দ্বারা প্রকাশ করছিল, এখানে পি, উপরের পয়েন্টটা কি
কিউ আর এম, কিউ আর এম। সো এটা আমরা দিলাম। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। তাহলে লম্বর মানটা কি হবে ভাইয়া, দেখো কিউ এম, এটাই তো লম্ব যেটা বের করবো আমরা, কিউ এম ডিভাইডেড বাই ভূমি, ভূমির মান হচ্ছে পি কিউ। তাহলে আমরা এখন যদি কিউ এম বের করতে চাই, এটাই কিন্তু পার্শ্ব সরণ, এই কিউ এম মানেই হচ্ছে পার্শ্ব সরণ, কতটুকু সরে গেছে, পার্শ্ব সরণ। তাহলে দেখো এখন আমরা কি পাবো, যে ভাইয়া ট্যান থিটার মান হচ্ছে 23.4 ইন্টু পি কিউ এর মান কত, পি কিউ এর মান কত ভাইয়া, দেখো নদীর প্রস্থ কত, 2 কিলোমিটার, নদীর প্রস্থ কত 2 কিলোমিটার, তাহলে 2 এর সাথে আপনি গুণ দেন, তাহলে এইটা যত আসবে সেটা হচ্ছে কিলোমিটার এককে আসবে। ওকে, পার্শ্ব সরণ কিলোমিটার এককে। সো এটা একটু ক্যালকুলেট করেন দেখি ভাইয়া, যে ট্যান আমাদের হচ্ছে কত 23 ডিগ্রি প্লাস হচ্ছে ইন্টু ইন্টু অবস্থায় 2, সবাই একটু ক্যালকুলেট করেন দেখি, আমিও ক্যালকুলেট করি। আচ্ছা, ট্যান 23.4 ইন্টু আমাদের 2 ইকুয়ালস টু আসতেছে আমাদের 0.8 কিলোমিটার, 0.8 সামথিং কিলোমিটার, 0.8 সামথিং কিলোমিটার। আর যদি এটাকে মিটারে নেন তাহলে 1000 দ্বারা গুণ করে দেন, তাহলে আমাদের কত আসবে, ধরেন হচ্ছে এরকম চলে আসবে যে 865 পয়েন্ট সামথিং, এই টাইপের চলে আসবে এত মিটার। সো আপনার মিটারের দরকার নাই, আপনি কিলোমিটারেই রাখবেন অ্যান্সার, তাহলে এত প্যারা নেওয়ার দরকার নাই, অ্যান্সার চলে আসছে। বুঝছেন? বলেন দেখি ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন দেখি ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, সবাই একটু বলেন যে অ্যান্সার কি মিলছে, অ্যান্সার কি মিলছে কিনা বলো, সবাই একটু বলো যে ভাইয়া অ্যান্সার কি মিলছে কিনা, অ্যান্সার কি মিলছে কিনা, আপনাদের ক্লিয়ার কিনা বলেন, দ্রুত বলেন দ্রুত। এই তো সাবাস, সবার আগে আনিকা পারছো, ধন্যবাদ ভাইয়া। তো চলেন এখন তাহলে আমরা নেক্সটে চলে যাব। ওকে, নেক্সটে চলে যাব, চলো পার্শ্ব সরণ শিখলাম। সো এইটার আর দরকার নাই, এটা ডিলিট করে দেই। এখন আসেন, এখন ঘ নাম্বার প্রশ্নটা, এটা যে ঘ নাম্বার। সো দেখেন এটা কি বলছে, এটা ঢাকা বোর্ড ওই যে সেম উদ্দীপকেরই ঘ নাম্বার প্রশ্নটা, ঠিক আছে, ওই যে সব কিছু আগের মতোই আছে। দেখেন ঘ নাম্বার প্রশ্ন কি বলছে, যে ভাইয়া পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে, তাহলে পিএস বরাবর নৌকা চালিয়ে আমি এম বিন্দুতে গেলাম, পৌঁছানোর সময়, অর্থাৎ এটা ধরুন T1 ধরে নিলাম আমরা সময়, এবং পি থেকে স্রোতহীন অবস্থায় সরাসরি, ধরেন স্রোত নাই, একদম পি থেকে আমি একদম ডিরেক্ট সরাসরি, তাহলে সরাসরি যেহেতু বলছে তার মানে এইখানে কিন্তু আলফার মানটা চেঞ্জ হয়ে যাবে, আগে ছিল 100 ডিগ্রি, বাট যখন আমি সরাসরি যাব তখন কিন্তু আমাদের 90 ডিগ্রিতে চলে গেল, ঠিক আছে, এই যে এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে চালিয়ে কিউ বিন্দুতে গেতে আমাদের সময়ের পার্থক্য, অর্থাৎ এইখানে একটা T2 পাবো, এই দুইটার মধ্যে পার্থক্য বের করতে বলছে, একটা জন্মের সহজ প্রশ্ন। তো চলেন আমরা এক এক করে সমাধান করে ফেলি। তাহলে মানে আমরা কি জানি, প্রথম অবস্থায় ধরেন প্রথম কন্ডিশনে ভাই স্রোত আছে, স্রোত আছে, তাহলে ওই যে কেস নাম্বার 1, তাহলে দেখেন প্রথম কন্ডিশনে আমরা কিভাবে করব, যে ভাই আমরা তো জানি সিম্পল টি বের করার নিয়ম কি, টি বের করার নিয়ম হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ওকে, তাহলে মান বসাও ভাই, ভি এর মান কত, ডি এর মান কত, ডি এর মান তো হচ্ছে 2 কিলোমিটার নদীর প্রস্থ ডিভাইডেড বাই কত বেগে চালাইছি, 5 কিলোমিটার বেগে, আর এখানে সাইন কত কোণে যাত্রা করছিলাম, 100 ডিগ্রি কোণে। সো আলটিমেটলি কত আসবে ভাইয়া, দেখো তো টি, এখন যেহেতু এটা কিলোমিটার এককে নিছি সবগুলাই, তার মানে এখানে আমার অ্যান্সারটা কি ঘন্টা এককে আসবে। ওকে, তাহলে এটাকে ক্যালকুলেট করো, 2 ডিভাইডেড বাই 5 ইন্টু সাইন 100, তাহলে 0.4 আসতেছে, 0.4 আওয়ার। ওকে, তাহলে এই অবস্থায় রাখো। এখন দ্বিতীয় কন্ডিশনে কি চালাইছি আমি, দ্বিতীয় কন্ডিশনে চালাইছি ভাই আমি সোজাসুজি পার হবো, তাহলে সোজাসুজি পার হলে আমরা অবশ্যই জানি যে ভাইয়া টি মিনিমাম পাবো, আর টি মিনিমামের সূত্র কি, ডি ডিভাইডেড বাই আমাদের হচ্ছে আমাদের শুধুমাত্র ভি পাচ্ছি, ডি ডিভাইডেড বাই ভি, ডি ডিভাইডেড বাই ভি। তাহলে দেখো ডি ডিভাইডেড বাই ভি, অথবা তুমি ভি সাইন আলফা লিখে 90 ডিগ্রি বসাইতে পারো, বাট আমরা তো একটু আগে তোমাকে শিখাইছি ভাই সোজাসুজি পার হইতে অবশ্যই আলফার মান 90 হইতে হবে, বাধ্যতামূলক। ওকে, সো দেখো এখন ডির মান কত ভাইয়া 2, ভির মান কত ভাইয়া 5, সো এটা ক্যালকুলেট করো, 2 ডিভাইডেড বাই 5 কত আসে, যে ভাইয়া 0.4, 0.4, তাহলে কি এই দুটো একই, কখনোই না, এটা যদি T1 হয়, এটা যদি T2 হয়, তাহলে দেখেন আমরা সময়টা কি হবে, অবশ্যই T 0.4, আর এটা তো 0.4 সামথিং ছিল, এটা তো আমি একদম লিখি নাই, এটা তো 0.4 আসবে, এটা হচ্ছে দাঁড়াও, এটা যদি আবার ক্যালকুলেট করি, 2 ডিভাইডেড বাই 5 সাইন 100, এই তো 0.06, আমাদের 0.406, তাহলে এখন তাহলে এটা অবশ্যই আমাদের একটু বেশি হবে, T1টা অবশ্যই কি হবে ভাইয়া, T1টা বড় হবে, T1টা বড়, T1 বড় T2। এখন তুমি এটা দিয়েও
অ্যান্সার লিখতে পারো, প্যারা নাই। আর যদি বলো যে ভাই পার্থক্য কত সেটাও বাইর করে দিবা। তার মানে ডেল টি ইকুয়াল টু তুমি কি করো, T1 থেকে যেহেতু বড় তাহলে T2 বাদ দিয়ে দাও, তাহলে অ্যান্সার আসবে এটা 0.0, তাহলে এটা কত 0.006, এটাই মূলত পার্থক্যটা আসবে। তার মানে হালকা একটু কম বেশি হবে, দেখো অনেক সময় কম বেশি, মনে করো জাস্ট কম সময়। এটা কিন্তু ঘন্টা, এটা সেকেন্ডে নিয়ে গেলে মিনিটে নিয়ে গেলে কিন্তু একটু মিনিট দেখা যাবে, যেহেতু ঘন্টা আমরা কিলোমিটারই রাখছি, মিটার রাখি নাই, মিটারে আনি নাই, কনভার্ট করি নাই, এই জন্য এটা ঘন্টা এককে আসছে, এই জন্য মানটা খুবই ছোট। বাট যদি আমি মিটারে আনতাম তাহলে মান বড় হয়ে যাইতো। বুঝা গেছে বাবারা? একটু বলেন ক্লিয়ার কিনা, বলেন দেখি ক্লিয়ার কিনা। আচ্ছা, এই বেটা ক্লাসের মধ্যে এগুলো উল্টাপাল্টা কমেন্ট এটা আমার মামা রে, নিজের মামা, ঠিক আছে? ওকে, সো চলো, ওকে সবাই একটু বলেন ক্লিয়ার কিনা। ফাজিল পোলাপাইন দেখো, কি বলবো, তোমরা তো ছোট মানুষ, তবুও বলি, ঠিক আছে? দেখো কার সাথে কীরকমভাবে কথা বলবা এটা আসলে তোমরা, ওই পরিমাণ বয়স হয়ে গেছে, বেশি ছোটও নাই, সবাই 18 পার করে ফেলছে, ওকে? দেখো তুমি ধরো একটা বন্ধুকে বলতে পারো এই কথাটা, ঠিক আছে? আমি দেখো জাস্ট খালি আমি বড় ভাই হিসেবে জাস্ট খালি একটু কথা বলে যাচ্ছি যে তোমরা এখন না এটা ইজি করে ফেলছো, আরে যখন তখন যেখানে খুশি সেখানে একটা কথা বলতে পারো, এটা কিন্তু ঠিক না। তুমি একটা এডুকেটেড পারসন, তুমি শিক্ষিত মানুষ, তুমি এইচএসসি পাস করবা কিছুদিন পর, তাই না? সো তুমি একটা জিনিস খেয়াল রাখবা ভাই, ঠিক আছে? একটা জিনিস খেয়াল রাখবা, তোমার মুখের দিকে কিন্তু 8-10টা মানুষ তাকাই থাকবে, কারণ তুমি শিক্ষিত, তুমি তো মূর্খ না। মূর্খ তো মনে করো আলটিমেটলি হচ্ছে, ধরো আমি কাউকে ছোট করতেছি না, মূর্খ মানে যে ওদের দেশের প্রতি অবদান নাই না ভাই, যারা দিনমজুর তাদেরও আমার দেশের প্রতি অবদান আছে, কারণ তারা ওই কাজটা না করলে তুমি চলতে পারতাম না, আমরা চলতে পারতাম না, ওকে? সো ব্যাপারটা হচ্ছে, ধরো আমার ফ্রেন্ডকে আমি মজা করে বলতেই পারি, আমি যে কমেন্টটা করছো সেই কমেন্টটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতেছি না, ঠিক আছে? তোমরা সবাই দেখছো কমেন্টটা, দেখো ব্যাপারটা হচ্ছে তুমি যে কথাটা বলছো সেটা হচ্ছে, ধরো আমি আমার বন্ধুকে বলতে পারি মজা দিয়ে, আরে বেটা ঝামেলা, আচ্ছা এটা মজা করে বলতে পারি, বাট আমি তো তোমার বন্ধু না। বা তুমি র্যান্ডম কাউরে ক্লাসে আইসা উল্টাপাল্টা বা এইরকম মনে করো কমেন্ট করতে পারো না, ঠিক আছে? তোমরা বড় হইছো না ভাইয়া, দেখো আমি তোমাদের নিজের ভাইয়া এবং বোন মনে করেই কিন্তু আমি তোমাদেরকে এই কথাটা বললাম। দেখো এই অভ্যাসটা চেঞ্জ করবা, এটা নেগেটিভ সাইড, ঠিক আছে? মানুষ ভাই চিন্তা করবে কি দিয়ে, তোমাকে 8-10টা মানুষ থেকে পার্থক্য করবে কেমন? কারণ তোমার জ্ঞান আছে, তোমার মেধা আছে, তুমি এতটুকু কমন সেন্স রাখো যে কোথায় কোন কথা বলতে হবে, কারণ তুমি শিক্ষিত, কারণ তোমার ওই পরিমাণ জ্ঞান হইছে ভাই, কিভাবে কার সাথে কিভাবে কথা বলতে হবে, ঠিক আছে? সো তোমরা এই বিষয়গুলো ইজি করো না, এটা স্ট্যান্ডার্ড ওয়ে না, ঠিক আছে? এটা স্ট্যান্ডার্ড ওয়ে না যে তুমি আমার আয়সা চিনো না জানো না একটা কথা বলবা, ঠিক আছে? তোমার সাথে আমার এজ গ্যাপ ভাই অনেক, ঠিক আছে? আমি তোমার টিচার, ঠিক আছে? দেখো আমি পার্সোনালি কিচ্ছু মনে করি নাই, জাস্ট আমি তোমাদেরকে আমার নিজের ছোট ভাই বোন মনে করে জাস্ট এই কথাগুলো বললাম, এটা মেনটেন করবা। এখনকার এই সোশ্যাল মিডিয়াতে এটা এত পরিমাণ বাজে নেগেটিভ, মানে যার মন চাচ্ছে যেখানে খুশি সেখানে কথা বলতেছে। ভাই তুমি একটা এডুকেটেড পারসন, তুমি কেন হুদাই একটা জায়গায় একটা কমেন্ট করবা বা একটা কথা কেন বলবা ভাই? নিজের ওয়েট তুমি কেন কমাবা? নিজের ওয়েটটা তুমি কেন কমাবা? তুমি তাহলে তুমি মনে করো যে মানুষগুলোর পড়ালেখা করে নাই, যে মানুষটাকে আমরা মনে করো গণ্ডমূর্খ বলি, তাহলে তোমার সাথে ওই মানুষটার পার্থক্য কি থাকবে? কোনো পার্থক্যই থাকবে না তুমি যদি এই আচরণগুলো করো। সো পড়ালেখার উদ্দেশ্য শুধু মেধাবী হয়ে টাকা কামানো না, একটা ভালো চাকরি করা না, একটা বিসিএস ক্যাডার হওয়া না, তোমাকে ভালো মানুষ হইতে হবে। তোমরা এসএসসিতে পড়ো না ইটিকেট অ্যান্ড ম্যানার, ফার্স্ট পেপারে পড়ো নাই, প্যাসেজ পড়ো নাই। সো এই বিষয়গুলো মেনটেন করবা ভাইয়া, ঠিক আছে? দেখো আমি পার্সোনালি কিচ্ছু মনে করি নাই, বাট আমি তোমাদেরকে নিজের ছোট ভাই বোন মনে করে, কিছুদিন পর তোমরা ভার্সিটিতে আসবা, ঠিক আছে? ভার্সিটিতে আসলে দেখবা যে ম্যানার কারে বলে, তোমাকে ফার্স্ট ইয়ার বড় ভাই আপুরা শিখাবে খুব সুন্দরভাবে যে কার সাথে কিভাবে কি করতে হবে না করতে হবে, ঠিক আছে? তোমরা ভার্সিটিতে আসো, মজা পাবা এই বিষয়গুলান, ওকে? বুঝতে পারছো রে? বুঝতে পারছো? সো এই বিষয়গুলো করবা না, এটা কি করছিলা যাই করো না কেন, আমি তোমার নামটাও বলতেছি না ভাইয়া। সো এই কাজগুলান করবা না, তোমরা এই কাজগুলান করবা না, এটা স্মার্টনেস না, এটা আলটিমেটলি একটা ওয়ে না, ওকে? আচ্ছা চলো, অনেক সিরিয়াস কথাবার্তা বললাম, কেউ কিছু মনে করিয়েন না, আপনাদের নিজের ছোট ভাই বোন মনে করেই আলটিমেটলি বলছি। সো চলো এখন আমরা, এটা কি বুঝছো সবার ক্লিয়ার কিনা বলো? এটা বুঝছেন কিনা, এটা সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা নেক্সটে চলে যাবো, চলো নেক্সটে যাই। সো ওই সেম জিনিস এক পৃষ্ঠায় সমাধান করছি, আমি 2 পৃষ্ঠা নিয়েছিলাম যদি লাগতো, ওকে? আচ্ছা ক্ষেত্রফলে আসো।
ক্ষেত্রফল এইখান থেকে ভাইয়া কি আসতে পারে জানো? এখান থেকে সিকিউতে গ নাম্বারে মাঝে মাঝে আসে, মাঝে মধ্যে গ নাম্বারে আসে সিকিউতে। ওকে, মাঝে মধ্যে ওকে, মাঝে মধ্যে গ নাম্বারে আসে। ওকে, মাঝে মধ্যে গ নাম্বারে আসে, বুঝতে পারছো? আচ্ছা, মাঝে মধ্যে গ নাম্বারে আসে। সো দেখো এখানে কয়েকটা জাস্ট খালি সূত্র তোমাকে মনে রাখতে হবে। ত্রিভুজের দেখো এ আর বি দুইটা ভেক্টর, এটা যদি বলে যে ভাই দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করতেছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ এ ক্রস বি মডুলাস। দেখো এটা মডুলাস মানে কি? এ ক্রস বি যেটা আনবা তার মান বের করতে হবে। মান কেমনে বের করে? ওই যে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, একদম শুরুতেই আমরা বলছিলাম এগুলো নিয়ে কথাবার্তা। ওকে, এখন সামুদ্রিকের বেলায় দেখো তিনটা সামুদ্রিকের কন্ডিশন আছে। সো এই তিনটা মনে রাখতে হবে। দেখো যদি সামুদ্রিকের দুইটা বাহু এ আর বি তোমাকে বলা থাকে যে ভাইয়া ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে আমাদের সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের এ ক্রস বি মডুলাস। আর যদি সামুদ্রিকের দুটি কর্ণ নির্দেশ করে, তাহলে আমাদের হাফ এ পি এ ক্রস বি অথবা পি ক্রস কিউ, যাই বলো না কেন। আর যদি বলে যে ভাই যথাক্রমে দুটি, একটি হচ্ছে সামুদ্রিকের বাহু আর একটা হচ্ছে কর্ণ, একটা বাহু একটা কর্ণ, তবুও হবে জাস্ট পি ক্রস এ বা পি ক্রস কিউ, যাই বলো না কেন। এখানে দুইটা পি আর এ দ্বারা প্রকাশ করছে, এই জন্য পি ক্রস এ হয়েছে। এ দ্বারা বি, এ বি বললে এ ক্রস বি হইতো। ঠিক আছে, তার মানে দেখো দুইটা বিষয়, এটা বেশি একটা লেসিন, এটা আসে না, লাস্টেরটা আসে না। এই দুইটা বাহু, দুইটা সন্নিহিত বাহু বললে এ ক্রস বি, আর যদি কর্ণ বলে তাহলে একটা হাফ গুণ করতে হয়, এতটুকু মাথায় রাখবো। আর ত্রিভুজেরটা তো সবাই জানো, হাফ এ ক্রস বি। ঠিক আছে, বুঝতে পারছো? এটা মূলত কি মুখস্থ রাখতে হবে, সূত্র মুখস্থ রাখতে হবে। সো শর্তটা কি? এই দুইটাই হচ্ছে শর্ত, এই দুইটাই শর্ত যে ভাইয়া কি কি দেওয়া আছে আমাদের, যে দুটি সন্নিহিত বাহু নাকি দুটি কর্ণ দেওয়া আছে, দুটি সন্নিহিত বাহু নাকি দুটি কর্ণ দেওয়া আছে। ওকে, আচ্ছা ভাইয়া এই ক্লাসটা কি এসএসসি 25 ব্যাচের জন্য? এই ক্লাসটা এসএসসি 25 ব্যাচ তোমরা করতে পারো ভাই, কারণ তোমাদের 3 দিন পর পরীক্ষা, ভেক্টর অধ্যায় পড়াচ্ছি, সিকিউ প্র্যাকটিস করাচ্ছি, এবং এটা একাডেমিক ক্লাস। ওকে, এটা মূলত এসএসসি 26 ব্যাচের জন্য, বাট তোমরা করতে পারো। ঠিক আছে, তোমরা করতে পারো, বারবার করে বলে আসতেছি তোমরা করতে পারো। এই ক্লাস করলে ইনশাল্লাহ অন্তত সিকিউতে 1 মার্ক কমন পাবা, কারণ আমি এই ক্লাসে নদী নৌকা দেখাবো, এই ক্লাসে ভেক্টর ক্যালকুলাস দেখাবো, এই দুইটার একটা সিকিউতে ইনশাল্লাহ তোমার এই 2 দিন পরেই আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো ক্লাসটা করো, তোমার একটা সিকিউ ইনশাল্লাহ 10 মার্ক কমন পাবা। ওকে, আচ্ছা, সো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো ক্ষেত্রফল। সো আলটিমেটলি এখন দেখো ক্ষেত্রফলের বেলায় আমরা একটা জিনিস কিন্তু কি ভাই পাইলাম, ক্রস গুণফল পাইছি। কি পাইছি? ক্রস গুণ পাইছি। ক্রস অর্থাৎ ধরো পি ক্রস কিউ, এটার ক্রস গুণফল কেমনে করে? ওই যে নির্ণায়ক পদ্ধতিতে, যেটা আমরা অলরেডি শিখছি, প্র্যাকটিসও করছি। এটা হচ্ছে এ এক্স এ ওয়াই, এটা হচ্ছে এইভাবে করব। তারপরে এই পি প্লাস কিউ এর মডুলাস বের করব। তারপরে পি প্লাস কিউ এর মডুলাস, জাস্ট আমি মেথডটা দেখাচ্ছি। মডুলাস কেমনে? এই যে এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার। সো এইভাবে আমরা খুব সুন্দর মতো বের করে ফেলবো। ওকে, সো ক্ষেত্রফল বের করা খুবই সহজ, খুবই সহজ, জাস্ট খালি তোমার মেথডটা জানতে হবে। এখানে ক্রস গুণফল মেথড হচ্ছে নির্ণায়ক পদ্ধতিতে করতে হবে। ওকে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পারছেন? সো চলো, ওকে, আচ্ছা তাহলে চলো নেক্সটে যাবো। নেক্সট টপিকটা কি? লম্ব অভিক্ষেপ উপাংশ। এইগুলোও লেস ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে সিকিউতে গ নাম্বারে আসে, মাঝে মধ্যে। ওকে, এটাও গ নাম্বারের জন্য সিকিউতে, বাট মাঝে মধ্যে আসে। এটাও কি ভাইয়া? মাঝে মধ্যে আসে। এটাও কি ভাইয়া? মাঝে মধ্যে আসে। ওকে, সো দেখেন এখানে জাস্ট সূত্রটা মনে রাখলেই চলবে, বাট আমি তোমাকে সূত্র মনে রাখার স্পেশাল টেকনিক দিয়ে দিব। ওকে, সো দেখো তোমাকে যদি বলে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, কার লম্ব অভিক্ষেপ? বি এর লম্ব অভিক্ষেপ। সো মুন্না ভাইয়ের স্পেশাল শর্টকাট কি জানো? দেখো টেকনিকটা লিখে নাও। যার অভিক্ষেপ সে নিজেই cos থিটা, যার অভিক্ষেপ সে নিজেই cos থিটা, নিজেই cos থিটা। তাহলে দেখো আমাদের কার অভিক্ষেপ? বি, বি এর অভিক্ষেপ, তার মানে বি cos থিটা। এখন বি cos থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ। এটা কেমনে আসলো ভাই? এটা অনেক সহজ। দেখো এ ডট বি ইকুয়াল টু আমরা কি জানি? এ বি cos থিটা, তাই না? সূত্র প্রথম ক্লাসেই শিখছি। তাহলে বি cos থিটা ইকুয়াল টু কি লেখা যায়? দেখো তো, পার করে দাও। তাহলে এখানে ছিল এ ডট বি, ভাগ হয়ে যাবে এই যে এ ভেক্টরটা। ওকে, সো এ আমাদের এখন বুঝলা, বি cos থিটাকে আমরা কিসের জন্য এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টর লিখলাম। এখন দেখো, এখন কথা হচ্ছে ভাই দুইটাই তো সূত্র, এখন কখন কোন সূত্র ইউজ করব? যদি থিটার মান দেওয়া থাকে প্রশ্নে, তাহলে এই সূত্র ইউজ করবা, থিটা না থাকলে এই সূত্র ইউজ করবা। ঠিক একইভাবে বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ, কার লম্ব বিক্ষেপ? এ, তার মানে এ cos থিটা। এ cos থিটা এগুলো লেখা যাবে এ ডট বি ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। এটা গেল লম্ব বিক্ষেপ, এটা গেল ভাইয়া লম্ব বিক্ষেপ। খুব সহজেই মনে রাখার টেকনিক, যার লম্ব বিক্ষেপ চাবে সে নিজেই cos থিটা, যার লম্ব বিক্ষেপ চাবে সে নিজেই cos থিটা। ওকে, আচ্ছা এখন আসো,
উপাংশ, উপাংশ মানে কি দেখো, উপাংশ খুবই সহজ। দেখো উপাংশটা লম্ব অভিক্ষেপ তোমার লাগবে। উপাংশ যদি বের করতে চাও তাহলে তোমার লম্ব অভিক্ষেপ লাগবে। তাহলে উপাংশ ইকুয়াল টু তুমি বলতে পারবা যে ভাইয়া তোমার লম্ব অভিক্ষেপ ইনটু অবস্থায় থাকবে একক ভেক্টর। একক ভেক্টর, এই সূত্রটা মনে রাখবা। এখন দেখো আমি তোমাকে বুঝাচ্ছি। ওকে, সো দেখো কি বলছে, এ বরাবর বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ। তাহলে কার উপাংশ? বি এর উপাংশ। তাহলে আগে বি এর লম্ব অভিক্ষেপ তুমি বসাই দাও। তাহলে বি এর লম্ব অভিক্ষেপ কি ভাই? বি কস থিটা। এই যে বি কস থিটা, দেখছো বসছে। তারপরে কি? তারপরে টেকনিক হচ্ছে এই লম্ব একক ভেক্টর কার? যে বরাবর থাকবে তার একক ভেক্টর, যে বরাবর, যে বরাবর, বরাবর। ওকে, তাহলে এখানে কে বরাবর ভাইয়া? দেখো এ বরাবর, তাহলে এ এর একক ভেক্টর এই যে এ ক্যাপ। এ ক্যাপ মানে এ ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে বি কস থিটার জায়গায় কি লিখতে পারবো? এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টর, এই যে আমরা আগেই শিখছি এটা। তারপরে এ ক্যাপের জায়গায় এ ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, একক ভেক্টর, এটা তো আমরা জানি। ঠিক আছে, সো এটাকে ক্যালকুলেশন করে যে দুইটা এ চলে আসছে, এই জন্য এ স্কোয়ার হয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের বি বরাবর বললে ওই যে বি এর একক ভেক্টর দ্বারা গুণ করবো, এই যে বি এর একক ভেক্টর, এই যে বি ক্যাপ, দেখো গুণ করছে। আর হচ্ছে কি আমাদের এ এর লম্ব অভিক্ষেপটা গুণ করছে, এ কস থিটা অথবা এ ডট বি ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। বুঝছো? বলো দেখি ক্লিয়ার কিনা ভাইয়া? বলো দেখি ক্লিয়ার কিনা? মহসিনা, হ্যাঁ ভাইয়া এটা ফিজিক্স ক্লাস। ওয়ালাইকুম আসসালাম। বলেন, যারা এসএসসি 25 ব্যাচ আছো তারা ক্লাসটা করতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা এখান থেকে ইনশাল্লাহ একটা সিকিউ কমন পাবা পুরো ক্লাসটা। যারা দেরিতে আসছো, ক্লাস যখন শেষ করব তখন আবার ক্লাসটা করবা। আর যারা এসএসসি 25 ব্যাচ, তোমাদের সাথে ডেডিকেটেডভাবে তোমাদের এইচএসসি পরীক্ষার প্রিপারেশনের ক্লাস নিয়ে দেখা হবে আজকে রাত 9টায়। আজকে কয়টায়? রাত 9টায়। ঠিক আছে, ম্যারাথন ক্লাস নিয়ে দেখা হবে। সেখানেও আমরা ভেক্টর পড়বো এবং কাজ শক্তি ক্ষমতা, দুইটা অধ্যায় কমপ্লিট করবো, সিকিউ এমসিকিউ দুইটাই। ওকে, সো তোমরা এখন বসে না থাকে ভাইয়া, যারা 25 আসছো তারা ক্লাসটা করো, শুয়ে শুয়ে ক্লাস করো, বসে বসে ক্লাস করো, তাও ক্লাসটা দেখো একটু। ঠিক আছে, দেখলে আলটিমেটলি ইনশাল্লাহ এখান থেকে একটা সিকিউ কমন পাওয়া। কারণ আমি আজকে নদী নৌকা পড়াইছি, তারপরে এখানে হচ্ছে ভেক্টর ক্যালকুলাস পড়াবো, তারপরে বাকি আরও সমতলীয় ভেক্টর কেমনে হবে, আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়াইছি। ওকে, যেমন এই যে লম্ব অভিক্ষেপ, এগুলো লেস ইম্পর্টেন্ট, বাট এগুলো মাঝে মধ্যে আসে। বুঝছেন? বুঝছেন আপনারা? বলেন দেখি বুঝছেন কিনা, বলেন বুঝছেন কিনা। চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে বৃষ্টি ছাতা, এইটা জন্মের লেস ইম্পর্টেন্ট, এটা তেমন একটা আসে না, এইটা লেস ইম্পর্টেন্ট। দেখো এটাতে জাস্ট খালি একটা এমসিকিউ কন্ডিশন দেখাই দেই, এমসিকিউ কন্ডিশন দেখাই দেই যে বৃষ্টির বেগ সাইকেলের বেগ দেওয়া থাকলে আসলে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। সো এটা জাস্ট এমসিকিউর জন্য দেখে রাখবা যে ট্যান থিটা ইকুয়াল টু আমাদের হচ্ছে উপরে হচ্ছে বৃষ্টির বেগ, নিচে হচ্ছে সাইকেলের বেগ। এটা লেস ইম্পর্টেন্ট, অনেক বেশি একটা আসে না। এমসিকিউতে আসলে এই কন্ডিশনের ব্যতীত অন্য কোনো কন্ডিশন পেঁচাবে না, সাইকেলের বেগ। ওকে, সো এই সূত্রটা তোমরা মনে রাখবা বৃষ্টি ছাতার ক্ষেত্রে। এখন তোমরা ওই যে বৃষ্টিতে কাজ ভিজবে কি ভিজবে না, এই জিনিসগুলো না লেস ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো তেমন একটা পরীক্ষায় আসে না বলেই চলো। তোমরা নিজেরাই গাইড খুলবা, দেখবা যে বিগত 10 বছরে খালি একবার বা দুইবার আসছে। সো আবার সেখানে কিন্তু থিওরি টাইপ কথাবার্তা লিখতে হয়, থিওরি লিখতে হয়। সো ফিজিক্সে চেষ্টা করবা সবসময় মানে একুরেট ম্যাথমেটিক্স করার জন্য। তাহলে তুমি কি করবা, একদম ডিরেক্ট 10-এ 10 পাওয়া যাবা। আর যখন তুমি এই যে থিওরি মিউরি লিখতে যাবা তখন কিন্তু সারাটা ইচ্ছে করলেই 1 মার্ক কেটে দিতে যাবে। ওকে, সো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাব ভেক্টর ক্যালকুলাস। মারাত্মক ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফর সিকিউ অ্যান্ড এমসিকিউ। ওকে, ভেক্টর ক্যালকুলাস। এখন আমাদের একটু উচ্চতর গণিতের হেল্প নিতে হবে। এখন কি করতে হবে বাবা? উচ্চতর গণিতের হেল্প নিতে হবে। দেখো ভেক্টর ক্যালকুলাসে আমাদের মূলত অন্তরীকরণের হেল্প নিতে হবে, অন্তরীকরণ অর্থাৎ ডিফারেন্সিয়েশনের। সো ডিফারেন্সিয়েশনের যতটুকু অংশ লাগবে আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। দেখো ডিফারেন্সিয়েশনের আমাদের যে পার্টটা লাগবে মূলত কয়েকটা সূত্র, বেসিক সূত্র জানতে হবে। যেমন ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন কে কীভাবে ডিফারেন্সিয়েট করে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তারপরে ডিডিএক্স একটা কনস্ট্যান্ট মান 1 2 3 4 এরকম কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েট করলে হয় 0, এটা তোমাকে জানতে হবে। এই দুটো 0 জানতে হবে। এবং তারপরে আসো ধরেন ডিডিএক্স 2x², তাহলে এটা কি হবে? দেখেন অন্তরীকরণ করেন আর যোগজীকরণ করেন, সহগ জীবনও চেঞ্জ হয় না, তাহলে সহগই থাকলো 2। আর এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার মানে এন এর সূত্র কি, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে 2x, তার মানে ইন টোটাল আসলো 4x।
ঠিক আছে? এখন এই কাজটাই যদি দেখো আমি একটু চেঞ্জ করে দিই, ডি ডিভাইডেড বাই ডি ওয়াই বাট দিলাম 2x স্কোয়ার। এখন ডিফারেন্সিয়েশন কি হবে? এখন কিন্তু এই 4x হবে না, এখন কিন্তু 0 হবে। কেন? এটাই মূলত এটার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। দেখো আমরা এক্সের সাপেক্ষে, এই যে নিচে যে থাকে সেটাকে সাপেক্ষে বলা হয়, সাপেক্ষ বিন্দু, সাপেক্ষ বিন্দু। ওকে, তাহলে দেখো এক্সের সাপেক্ষে যদি এক্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের সূত্র অ্যাপ্লিকেবল হবে, বাট আমরা যদি ওয়াইয়ের সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে সূত্রই অ্যাপ্লিকেবল হবে না। এই পুরো মানটা তখন কনস্ট্যান্ট হিসাবে কাউন্ট হবে, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0। বুঝছো? তাহলে তুমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো সেটা মূলত খেয়াল রাখতে হবে। এটাই মূলত এখানকার সব থেকে বড় বেসিক। এই জিনিসপাতিগুলো শিখলেই বা জানা থাকলেই তোমার ভেক্টর ক্যালকুলাসে কোনো সমস্যা হবে না, তুমি কার্ল, ডাইভারজেন্স সব কিছুই বের করতে পারবা। বুঝতে পারছি? দেখো বিশ্বাস হচ্ছে না, আমি তোমাকে ম্যাথমেটিক্স সমাধান করে দেখাবো একটু পরে। আগে বেসিকটা শেষ করে নেই, তারপরে ম্যাথমেটিক্সও সমাধান করব। ওকে, আচ্ছা, তো চলো তাহলে দেখো আমরা কিছু আগে বেসিক পয়েন্ট ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়ান এগুলো একটু দেখে নেই। সো গ্রেডিয়ান মানে কি? গ্রেডিয়ান মানে তুমি মনে রাখবা সিম্পল গুণ। গ্রেডিয়ান মানে শর্টকাটে মনে রাখবা সিম্পল গুণ, সিম্পল গুণ। আর ডাইভারজেন্স মানে ডট গুণ, কার্ল মানে ক্রস গুণ। ঠিক আছে? দেখো এটা হচ্ছে ডাই ফর ডাইভারজেন্স, ডাই ফর ডাইভারজেন্স মানে ডাই ফর ডট, এইভাবে তোমরা মনে রাখবা, ডাই থেকে ডট। গ্রেডিয়ান মানে সিম্পল গুণ, আর হচ্ছে কার্ল, কার্ল মানে হচ্ছে ক্রস গুণ, কার্ল ক্রস, কার্ল ক্রস, মনে রাখা খুবই সহজ। আচ্ছা আসেন এখন দেখেন গ্রেডিয়ানের বেলায় গ্রেডিয়ান, ডাইভারজেন্স, কার্ল তুমি যেটাই বের করো না কেন তোমাকে সবার আগে এই ন্যাবলা অপারেটরটা মনে রাখতে হবে। এইটার নাম ন্যাবলা। সো ন্যাবলা ইকুয়াল টু ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, এই ন্যাবলা এটা একটা অপারেটর, এটা মুখস্থ রাখতে হবে। এই ন্যাবলার সাথেই মূলত আমরা সিম্পল গুণ করব, ডট গুণ করব এবং ভেক্টর গুণ করব, অর্থাৎ ক্রস গুণ। তাহলে দেখো গ্রেডিয়ানের বেলা কি হবে? এই যে গ্রেড, এটাকে এইভাবে প্রকাশ করা যায়, গ্রেড ফাই। তাহলে এই যে ন্যাবলার সাথে এই ফাইটা জাস্ট খালি গুণ করে দেবো। ফাই মানে কি? এই যে ফাইটা দেওয়াই আছে যে ভাইয়া এক্স ওয়াই জেড। তাহলে দেখো সিম্পল গুণ, দেখো এখানে কিন্তু এই যে ন্যাবলা ডট ফাই লিখি নাই, এটা কিন্তু না, এটা লিখবো ডাইভারজেন্সের বেলায়। দেখো এটা সিম্পল গুণ, তাহলে সিম্পল কি ভাই? আয়ের সাথে আই, দেখো এই যে এখানে আয়ের সাথে সহগকে ডিডিএক্স, আর এখানে আয়ের সাথে কি এক্স এর সম্পর্ক, তাহলে দেখো এখানে এই যে আই ডিডিএক্স ফাই। ওকে, সো এইভাবে জাস্ট সিম্পল গুণ করে দিবা। আর ডাইভারজেন্সের বেলায় দেখো এই যে সব সেম থাকবে, কিন্তু বাবা এখানে এই যে ডট, ডট গুণফল, ডাইভারজেন্স মানে ডট গুণফল। তাহলে ওই যে ডট গুণফল কীভাবে করতে হয় এটা তো আমরা আগে থেকেই জানি, এটা তো ভাইয়া কি আগে থেকেই জানি, এটা তো একদম শুরু থেকেই চিল্লায় আসতেছি। এখন দেখো ডাইভারজেন্সের বেশ কয়েকটা কন্ডিশন আছে, এগুলো সিকিউরিটির জন্য 100% গুরুত্বপূর্ণ। ডাইভারজেন্সের কন্ডিশন দেখো, কখনো যদি তুমি দেখো যে ভাই ডাইভারজেন্সের মানটা তোমার কি আসছে, অ্যান্সারটা পজিটিভ আসছে, অ্যান্সারটা কি আসছে পজিটিভ, তাহলে সেটাকে বলা হয় তখন ওই পদার্থটার আয়তন অবশ্যই বেড়ে যাবে এবং ঘনত্ব অবশ্যই কমে যাবে। আয়তন অবশ্যই বেড়ে যাবে এবং ঘনত্ব অবশ্যই কমে যাবে। আয়তন বাড়বে, ঘনত্ব কমবে, আয়তন বাড়বে, ঘনত্ব কমবে। এবং সেটাকে আমরা কি হিসেবে বলবো? উৎস হিসেবে বলবো, উৎস হিসেবে কাউন্ট করবো। উৎস, উৎস বা সংগ্রাহক, সংগ্রাহক, উৎস বা সংগ্রাহক। ঠিক আছে? আচ্ছা সংগ্রাহক না দাও, উৎসটাই থাকতে জাস্ট খালি উৎস। ঠিক আছে? উৎস হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে? উৎস হিসেবে কাউন্ট হবে। তাহলে দেখো চিত্রটা কিরকম হবে, মানে সরাই ছিটাই যাবে। দেখো এই যে অ্যারো চিহ্নগুলো দেখো বাইরের দিকে, অ্যারো চিহ্নগুলো কত বাইরের দিকে। যখন আমাদের ডাইভারজেন্স পজিটিভ হবে তখন আয়তন বাড়বে, ঘনত্ব কমবে এবং উৎস হিসেবে কাউন্ট হবে। আর যদি ডাইভারজেন্সটা ঋণাত্মক হয় তাহলে আমাদের কি হবে? আয়তন কমে যাবে, ঘনত্ব বাড়বে, সেটাকে আমরা গ্রাহক হিসেবে চিহ্নিতকরণ করবো, গ্রাহক বলবো। তোমাকে এইভাবে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এটা কি গ্রাহক হিসেবে কাজ করবে নাকি উৎস হিসেবে কাজ করবে? তার মানে ডাইভারজেন্স পজিটিভ নাকি নেগেটিভ মনে রাখতে হবে। ডাইভারজেন্স পজিটিভ হলে উৎস, ডাইভারজেন্স নেগেটিভ হলে গ্রাহক। আর চিত্রগুলোও এমসিকিউতে আসে। তাহলে নেগেটিভের বেলায় যেহেতু গ্রাহক, তার মানে গ্রহণ করবে, তার মানে তীর চিহ্নের অ্যারোগুলান দেখো ভিতরের দিকে ঢুকবে, তীর চিহ্নের অ্যারোগুলান ভিতরের দিকে ঢুকতেছে। আর ডাইভারজেন্স শূন্য, এটা আরও মারাত্মক গুরুত্বপূর্ণ। সিলিন্ড্রিক্যাল বা সলিনয়েডাল, তোমাকে প্রমাণ করবে যে এটা আদৌ সিলিন্ড্রিক্যাল বা সলিনয়েডাল কি না, প্রমাণ করো। যদি ডাইভারজেন্সের মান শূন্য পাও তুমি, ডাইভারজেন্স শূন্য পাইলে এটাকে সলিনয়েডাল বলা হয়। আর এটা কি চিত্রটা হবে? জাস্ট পাস করবে ভিতর দিয়ে। বুঝতে পারছো? সো ডাইভারজেন্সের কন্ডিশন ক্লিয়ার ভাইয়া? ডাইভারজেন্সের কন্ডিশন ক্লিয়ার? বলো তো দেখি ক্লিয়ার কিনা। ডাইভারজেন্সের কন্ডিশন ক্লিয়ার হলে চলো এখন কার্লে চলে যাব। কার্ল দেখো, ভেক্টর ক্ষেত্র, ওই যে কার্ল। তাহলে দেখো এই যে একটা ভেক্টর দেওয়া আছে, তাহলে কার্ল মানে ভাইয়া কি শিখাইছি শর্টকাটে? ক্রস গুণফল।
সো ক্রস করে দাও, এই যে ক্রস গুণফলের নিয়ম তো আমরা জানি, নির্ণয় পদ্ধতিতে করতে হবে। সো দেখো এখানে বেশ কয়েকটা শর্ত আছে, এটা মনে রাখতে হবে। কার্লের মান যদি শূন্য হয়, তুমি ক্যালকুলেশন করে ম্যাথমেটিক্স করে যদি শূন্য আনো বের হয়, তখন তুমি বলতে পারবা ওইটা সংরক্ষণশীল এবং অঘূর্ণনশীল। আর যদি কার্লের মানটা শূন্য না হয়, নট ইকুয়ালস টু শূন্য হয়, তখন তুমি বলতে পারবো অসংরক্ষণশীল এবং ঘূর্ণনশীল। এইটা ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ ফর সিকিউ দুইটার জন্যই, যে কখন ঘূর্ণনশীল হবে, কখন সংরক্ষণশীল হবে, কখন অসংরক্ষণশীল হবে, মনে রাখতে হবে। কার্লের মান যদি ভাইয়া আমার শূন্য হয় তাহলে সংরক্ষণশীল অঘূর্ণনশীল, কার্লের মান নট ইকুয়ালস টু শূন্য, শূন্য না হলে অসংরক্ষণশীল ঘূর্ণনশীল হবে। ওকে, নেক্সটে আসো। দেখো এই যে কিছু বিশেষ ক্ষেত্র যেগুলো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতেই হবে। এইটা থেকে ইনশাল্লাহ একটা এমসিকিউ তুমি কমন পাইতে পারো। ওকে, সো দেখো সলিনয়েডাল কখন হবে, যখন ডট গুণফল শূন্য। অসংরক্ষণশীল ঘূর্ণনশীল কখন হবে, যখন ডট গুণফল শূন্য নয়। অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল কখন হবে, যখন শূন্য। আর ডাইভারজেন্স কি, দেখো কার্লের নতিমালা বা কার্লের আলটিমেটলি নতিমালা বা কার্লের ডাইভারজেন্স যদি করি, তাহলে ক্রস গুণফলের ডাইভারজেন্স, তাহলে একটা ডট গুণফল করতে হবে, তাহলে অলওয়েজ অ্যান্সার হিসেবে শূন্য আসবে, মুখস্থ রাখবা। অলওয়েজ কি আসবে, অ্যান্সার হিসেবে শূন্য আসবে। ওকে, সো দেখো আমরা কিন্তু ক্যালকুলাসের আমরা মূলত কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট এটা কিন্তু একদম এ টু জেড বেসিকটা ক্লিয়ার করলাম। এখন কথা হচ্ছে যে ভাই বেসিক ক্লিয়ার করলে কি হবে খালি, না, এখন আমরা আদৌ প্রয়োগ করতে পারতেছি না, অর্থাৎ প্রশ্ন সমাধান করতে পারতেছি না। চলো সেটা একটু চেক করি। সো আমরা চলো প্রশ্ন সমাধানে চলে যাব, প্রশ্ন সমাধানে চলে যাব। চলো দেখেন আমরা সিকিউতে এটা গ নাম্বার অথবা ঘ নাম্বারে আসে, এটা কি সিকিউ এর গ অথবা ঘ, গ অথবা ঘতে আসবে। ওকে, সো একটু প্রশ্নটা খেয়াল করেন কি বলছে, যে ভাইয়া 1 -1 1 বিন্দুতে আমাদের হচ্ছে a ইকুয়াল টু 3xyz² i প্লাস 2xy³ j মাইনাস x²yz কে অভিসারিতা। এই অভিসারিতা কিন্তু ডাইভারজেন্সের অপর নাম, মনে রাখবা। অভিসারিতা মাঝে মাঝে ডাইভারজেন্স না বলে তোমাকে বলতে পারে যে অভিসারিতা নির্ণয় করো। অভিসারিতা মানে কি, অভিসারিতা মানে হচ্ছে ডাইভারজেন্স, মনে রাখবা। সো অভিসারিতা বা ডাইভারজেন্স নির্ণয় করো। ভাই ডাইভারজেন্স খুবই সহজ, আমরা তো একটু আগে শিখলাম ডট গুণফল করে দিতে হবে। আমরা একটু আগে শিখছি, জাস্ট খালি কি করব, ডট গুণফল করে দিব। চলো তাহলে আমরা করে ফেলি। তারপরে DIV অফ এ, ডাইভ এ মানে ডাইভারজেন্স এর বের করি। চলো তাহলে আমরা কি করব, যে ভাইয়া ন্যাবলা ইন্টু এ। ওকে, সো ন্যাবলার মান ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। এই ভেক্টরের মান বসাই দাও, 3xy z কত, z² i প্লাস আমাদের হচ্ছে 2xy² j মাইনাস x²yz কে। এখন কি আয়ের সাথে আই, তার মানে দেখো আয়ের সাথে যদি আই গুণ করি তাহলে এটাকে সাজাই লেখো, এইভাবে লেখা যাবে। আমি একটা লাইন এখানে একটু লিখে দিই। দেখো এই যে আই, এটাও হচ্ছে আই, তাহলে ভাই ডেল ডেল এক্স থাকতেছে আর এখানে ইন্টু অবস্থায় থাকতেছে 3xyz²। এখন তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো, এটা মানে কি ডিফারেন্সিয়েশন। সো এখন একবারেই করি, আমরা একবারেই করি, ঠিক আছে। সো দেখেন তাহলে কি আসতেছে, এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, এক্স চলক বাকি সব ধ্রুবক হিসেবে সহগ হিসেবে কাউন্ট হবে। তাহলে দেখো এক্স এর সাপেক্ষে চলক আর বাকি সব আমাদের সহগ হিসেবে। তাহলে আমরা কি একটু আগে শিখলাম যে ভাই ডিফারেন্সিয়েশনে কি হয়, আমাদের সহগ কখনোই চেঞ্জ হয় না। তাহলে 3yz² থাকলো আর এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, এই জন্য আর লিখলাম না। তারপরে একটা প্লাস দাও। তারপরে এখন এই যে d ডিভাইড বাই dy, এখন তুমি এই যে 2xy² কে, তাহলে y² y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমাদের চলক হিসেবে কাজ হবে আর বাকি সব সহগ, তাহলে সহগ তো চেঞ্জ হয় না, তাহলে 2x থাকলোই। অ্যান্ড y² কে ডিফারেন্সিয়েট করলে হবে 2y, তাহলে ইন টোটাল 4xy হবে, 4xy একবারই লিখলাম। আবার আসো প্লাস, এখন ডেল জেড আর হচ্ছে এই যে মাইনাস, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, সরি মাইনাস। তাহলে কি হচ্ছে, আমরা জেড এর সাপেক্ষে করতেছি, তার মানে আমাদের x² সহগ, তাহলে জেডকে ডিফারেন্সিয়েট করলে 1 লেখার দরকার নাই। এখন তাহলে ডাইভারজেন্স পাওয়া গেছে। এখন এই বিন্দুটা বলা আছে যে ভাই 1 -1 আর শুধু 1, এই বিন্দুতে মান কত হবে। তাহলে এই বিন্দু মানে কি, এইটা হচ্ছে xyz এর মান, তাহলে xyz এর জায়গায় বসাই দাও। তার মানে এখানে দেখো আমাদের সবগুলা y এর মান -1, তাহলে -1, তার মানে পুরো মানটাই মাইনাস চলে আসবে, -3 চলে আসলো। আবার এখানে xy, তাহলে প্লাস মাইনাসে মাইনাস আবারও হবে, তাহলে -4। আবার y x² y, তাহলে এটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে,
এক্স স্কোয়ার দুইটাই ওয়ান, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ানই হবে। ওকে আচ্ছা, তাহলে দেখো কত আসতেছে ভাইয়া, 4 5 6 7, 7 থেকে 1 বাদ দাও 6, তাহলে -6। এটা হচ্ছে অ্যান্সার, -6 এটাই হচ্ছে অ্যান্সার। দাঁড়াও দেখি কোথাও ভুল করছে কিনা একটু চেক করে নেই। নেগেটিভ তো আসার কথা না, দাঁড়াও একটু দাঁড়াও চেক করে নিচ্ছি। 3yz² প্লাস 4xy স্কোয়ার 2x, ও শিট, দেখছো আমি তুলতে ভুল করছি, তাই তো বলি। দেখো এখানে ছিল হচ্ছে y3, আমি ধরছি y², সরি 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 সরি। দেখো এখানে হচ্ছে y², xy3, ঠিক আছে। তাহলে কত হবে, তাহলে 3 2 6, তারপরে হবে xy² হবে, দেখছো। তারপরে দেখি আরো কোথাও ভুল করছি, যে 6x² মাইনাস আমাদের হবে এখানে x, না ঠিক আছে পরবর্তীতে ঠিক আছে, x² মাইনাস x²y। ওকে আচ্ছা ঠিক আছে। এখন তাহলে দেখো ভাইয়া এখানে তাহলে কি হবে, 6 4 এর জায়গায় হয়ে যাবে 6, তাহলে এখানে কিন্তু প্লাস, তাহলে y², তাহলে দেখো y², তাহলে -1 এর উপর বর্গ করলে 1 হয়ে যাবে, 1 1 1, তাহলে এখানে +6 হয়ে যাবে, +6। তাহলে আবার এখানে যদি মান বসায় দাও তাহলে দেখো কত আসতেছে, তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে 1, তাহলে মাইনাস মাইনাসে +1। তাহলে দেখো এখানে 6 আর 7, 7 থেকে তুমি 3 বাদ দাও, তাহলে 4 4 আসবে, পজিটিভ 4 আসতেছে, পজিটিভ 4, তাহলে পজিটিভ 4। ওকে এটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো, পজিটিভ 4 আসবে, বুঝছেন। সো দেখি কি অবস্থা আপনাদের। ভূগোল ক্লাস কখন হবে তোমাদের, কি ভূগোল পরীক্ষা নাকি যুক্তিবিদ্যা পরীক্ষা? তোমাদের আজকে ক্লাস আছে, এসএসসি 25-এর হচ্ছে আর্টসেরও ক্লাস আছে, সায়েন্সেরও ক্লাস আছে। আর্টসের ক্লাসটা 7:15 শুরু হবে, সায়েন্সের ক্লাসটা রাত 9টায় শুরু হবে। সায়েন্সের ক্লাসে আমার সাথেই তোমাদের দেখা হবে ইনশাল্লাহ। ওকে আচ্ছা, বুঝছো সবাই। দেখো এইভাবে ডাইভারজেন্স। এখন যদি বলি ভাই এটা উৎস না গ্রাহক, এটা উৎস না গ্রাহক, পজিটিভ মান যেহেতু তার মানে এটা উৎস হিসেবে কাজ করবে। ওকে সো এটাও সিকিউতে চাইতে পারে, এটাও সিকিউতে চাইতে পারে ভাইয়া। ওকে এটাও সিকিউতে চাইতে পারে। ওকে বুঝছেন, বলেন বুঝছেন কিনা ভাইয়া আরবার। ওকে দেখো এইখানে জাস্ট একটা জিনিস, ডিফারেন্সিয়েশনেই ঝামেলা। ডিফারেন্সিয়েশনে আমি একটু বাংলা ভার্সন করে করে বুঝাই। দেখো ডিফারেন্সিয়েশন, দেখো এই নোটটা খেয়াল রাখবা, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন অর্থাৎ ডিফ করব তাকে চলক বাকিগুলোকে সহগ ধরব, ওকে এই জিনিসটা জাস্ট খালি মাথায় রাখবা, এই জিনিসটা মাথায় রাখবা যে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তাকে চলক বাকি সবগুলোকে সহগ ধরব। আর ডিফারেন্সিয়েশনে মনে রাখবা সহগ চেঞ্জ হয় না, যা আছে তাই থাকে, সহগ নো চেঞ্জ। ওকে সহগ নো চেঞ্জ। ব্যাপারটা দেখো, আমি যদি এখন বলি যে ভাই ddx x⁴ 3y² z3, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? তাহলে সবার আগে আমার টেকনিক কি, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, এক্স এর সাপেক্ষে শুধুমাত্র এক্সটা চলক আর বাকি সবগুলান কি সহগ। তাহলে সহগ তো চেঞ্জ হয় না, তাহলে সহগ চেঞ্জ হয় না, তাহলে ওইটা আগে লিখে নাও 3y² z3। আর এখন x⁴কে তুমি ডিফারেন্সিয়েট করলে কি, xn এর সূত্র কি, যে ভাইয়া সামনে থাকবে n, তারপরে xn-1, তাহলে এখন এটাকে একবারেই লেখো, তাহলে এটা 4 3 4 12 12 x3 y² z3, বুঝছো? দেখো শিমুল বুঝছো ভাইয়া, এইটাই মূলত কনসেপ্ট। এটা বুঝতে পারলে ডাইভারজেন্সে আর কখনো আটকাবে না, কার্লেও কখনো আটকাবে না, একই জিনিস। ডাইভারজেন্স কার্ল তোমাকে ডিফারেন্সিয়েশনই করতে হবে, ঠিক আছে? বলো এখন বুঝছো এটা? তার মানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তাকে চলক বাকিগুলোকে ধ্রুবক সহগ হিসেবে কাউন্ট করব। আর এমনটা যদি হয় যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব সেই নাই, যার সাপেক্ষে
ডিফ করব সেই চলক যদি না থাকে, করব সেই চলক যদি না থাকে তাহলে অ্যান্সার ফিক্সড, সেটা হবে লাড্ডু সোনা অর্থাৎ 0। যেমন আমি যদি বলি ddx 3y³ z² এরকম, তাহলে দেখো কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি x, বাট এখানে xই নাই, তাহলে ইন টোটাল এটার অ্যান্সার হচ্ছে 0। বুঝছো? ইন টোটাল অ্যান্সার হচ্ছে 0। এই দুইটা কনসেপ্ট মনে থাকতে পারলে তুমি কাল ডাইভারজেন্সে আটকাবো না, আমি গ্যারান্টি। ঠিক আছে, আমি গ্যারান্টি। জাস্ট এই দুইটা বাংলা ভার্সন লাইন মনে রাখবা, যে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো তাকে চলক, বাকিগুলোকে সহগ হিসেবে কাউন্ট করব। তারপরে কি, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব সেই চলকটাই যদি না থাকে, দেখো এক্স এর সাপেক্ষে এক্সই নাই, তাহলে পুরো অ্যান্সারই 0, পুরো অ্যান্সারই 0। বুঝতে পারছো? এই তো, জি ভাইয়া, সাবাস। চলো নেক্সটে যাব। এটাই আজকের ক্লাসের আমাদের লাস্ট প্রশ্ন, আর এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, কারণ আমি একটা করে দিছি, একটা তোমরা করবা। দেখো এত অবস্থানে এত সেম জিনিস, বাট এখন তোমাকে কার্ল বের করতে বলছে, তাহলে আমি ফরমেশনটা জাস্ট খালি দেখাই দিব, বাকিটা তোমরা করবা। তাহলে কার্ল মানে কি ভাই? এই যে ন্যাবলা ক্রস এ, তাহলে এটা কেমনে বের করব? এটা আই, এটা জে, এটা কে, আর এটা হচ্ছে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ন্যাবলার মানটা বের করে দিচ্ছি, আর এটা ডেল ডেল জেড। আর এখানে তাহলে মান বসাই দাও। ওই যে আই এর সাথে কি আছে? এক্স জেড কিউব, এক্স জেড কিউব। তারপরে এখানে কি আছে? -2x² yz, -2x² yz। আর জেড এর সাথে কি আছে? +2yz⁴, 2yz⁴। এখন তুমি এটাকে জাস্ট খালি কি করবা? নির্ণয়ক পদ্ধতিতে করবা। নির্ণয়কে দেখো, আই যখন নিবা, আই যখন নিলাম তখন কিন্তু আই সারি গলাম বাদ, তখন এটার সাথে এটাকে ডিফারেন্সিয়েট করবা, এটার সাথে এটাকে ডিফারেন্সিয়েট করবে, যেটা আসবে সেটাই মূলত বসাবা। তারপরে -j নিবা, তারপরে আবার প্লাসকে নিবা, অ্যান্সার চলে আসবে। এটা তোমাদের হোমওয়ার্ক, কারণ আমি এটা সেম জিনিস করে দিছি তোমাদেরকে। হোমওয়ার্কটা আমাদের আই এডুকেশন সায়েন্স যে গ্রুপটা রয়েছে, সরি আই এডুকেশন যে গ্রুপটা রয়েছে, প্রায় 1,75,000 মতো মেম্বার আছে মনে হয়। সো সেখানে পোস্ট করবা। পোস্ট করার নিয়ম হচ্ছে, তোমার প্রথমে ব্যাচের নাম লিখবা যে এইচএসসি 26 কামব্যাক কোর্স, তারপরে তোমার নাম লিখবা, তারপরে বলবা যে হচ্ছে ভেক্টর 2 ক্লাসের হোমওয়ার্ক, তারপরে টিচারকে, অবশ্যই টিচার বা মেন্টর লিখে টিচারকে মেনশন করবা। যেমন আমার নাম এমডি মনিরুজ্জামান মুন্না, এমডি মনিরুজ্জামান মুন্না লিখে ফেসবুকে সার্চ করলেই পাবা। সেটা কীরকম স্পেলিং? যে MD MONIRUJJMAN MUNNA, এটা ফেসবুকে স্পেলিং করলেই, সার্চ দিলেই পাবা। সেখানে আমাকে মেনশন করবা, যাতে করে আমি দেখতে পারি যে তুমি ভুল করছো না ঠিক করছো। সেখানে পোস্ট করবা, কিছুক্ষণের মধ্যে অ্যাপ্রুভ করা হবে, দেন আমি চেক করে তোমাদেরকে বলে দেবো যে ঠিক করছো না ভুল করছো। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা দেখো, আমি যদি এক ঝলক একটু দেখাই আনি, আমরা কিন্তু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকের ক্লাস থেকে একটা সিকিউ 100% তুমি কমন পাওয়া, ইভেন 2টা সিকিউ কমন পাওয়া যেতে পারো। আমরা মধ্যবর্তী কোণ শিখছি, দেন হচ্ছে একই সমতল অবস্থান করবে কি করবে না শিখছি, নদী নৌকা শিখছি, তারপরে হচ্ছে নদী নৌকাতে বিশাল প্র্যাকটিস করছি, তারপরে ক্ষেত্রফল শিখছি, তারপরে লম্ব বিক্ষেপ শিখছি, বৃষ্টি সাদা শিখছি, ক্যালকুলাস শিখছি। ওকে, সো আজকে অনেক কিছু শিখছি আমরা। সো এরই মধ্যে দিয়ে আমরা ভেক্টরটাও শেষ করে ফেললাম। সো আমাদের দেখো, যারা এখনো ভর্তি হওনি আমাদের এইচএসসি 26 কামব্যাক করছে, তারা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। আজকের পর থেকে আর লাইভ ক্লাস তোমরা ফ্রিতে পাবা না। যারা ভর্তি হইছো আমাদের সাথে পেইড ব্যাচে যুক্ত আছো, তারাই শুধুমাত্র এখন রুটিন অনুযায়ী পরবর্তীতে কালকে থেকে ক্লাস করবে। আমাদের প্রথম 7টা ক্লাস ফ্রি ছিল, সবার 7টা ক্লাস হয়ে গেছে, আজকেই 7 নাম্বার ক্লাস ছিল সেটা। সো যারা এখনও ভর্তি হওনি তারা আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ দিবা, ডিসকাউন্টে মাত্র 2490 টাকা দিয়ে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তো পাবাই, তার সাথে সাথে বাংলা, ইংরেজি, আইসিটি সবগুলাই লাইভ ক্লাস, কোনো রেকর্ডেড ক্লাস না, সবই লাইভে হবে। ওকে, সো যারা ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যাও, মাত্র 2490 টাকা। এটা তোমাদের জীবনের জন্য সুবর্ণ সুযোগ। একদম 7টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারপরে হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি যা আছে সব পেয়ে যাবা ইনশাআল্লাহ। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা। আর যারা এইচএসসি 25 ব্যাচ আছো, তোমাদের সাথে রাত 9টায় দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, তোমরা থাইকো। MCQ CQ একদম খুব সুন্দর মতো সাজেশন দেওয়া হবে, সাজেশন PDF দিয়ে দেওয়া হবে, তোমরা জাস্ট খালি রিভিশন দিবা, পরীক্ষার হলে কোপাই দিবা। ওকে, সো আল্লাহ হাফেজ, টাটা।